ওকে। তো তাহলে আজকে হচ্ছে আমাদের বিনামূল্যে আইটি প্রশিক্ষণের আজকে চতুর্থ নাম্বার ক্লাস। আমরা আজকে এই চতুর্থ নাম্বার ক্লাসে যে বিষয়টা দেখব, এখানে আমরা মূলত মাইক্রোসফট অফিস, যেটাকে আমরা এমএস অফিস বলে থাকি। তো এই এমএস অফিস যে বিষয়টা আছে, এইটার আমরা তিনটা বিষয় দেখব। একটা হচ্ছে ওয়ার্ড, এমএস এক্সেল এবং হচ্ছে ওয়ার্ড এমএস পাওয়ার পয়েন্ট। ঠিক আছে। তো মূলত হচ্ছে আমরা যারা বিভিন্ন জায়গায় বেসিক কম্পিউটারের ট্রেনিংগুলো করি, হুম, তো আমার স্ক্রিনটা মেবি শেয়ার না, নাই, আমি এটা দেখাই দিচ্ছি। স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার করছি। ওকে। তো এই হচ্ছে এই যে যে দেখাচ্ছিলাম যে মাইক্রোসফট অফিস, এখানে হচ্ছে ওয়ার্ড, এক্সেল এবং হচ্ছে কি পাওয়ার পয়েন্ট। এই 4 নাম্বার ক্লাসটা হচ্ছে আজকের টপিকস। তো বলতেছিলাম যে আমরা যারা বিভিন্ন জায়গায় বেসিক কম্পিউটারের ট্রেনিংগুলো করি, এটা মানে সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে বিভিন্ন জায়গায় হোক, আমরা এইটার মানে এই ট্রেনিংগুলোতে কিন্তু বেশিরভাগই আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে হচ্ছে আরও কিছু বিষয় থাকে। অর্থাৎ এক কথায় মাইক্রোসফট অফিস যে সফটওয়্যারটা আছে, এটার উপরে আমরা টাইপিংয়ের জন্য বা আমরা বিভিন্ন কাজের জন্য মানে বেশিরভাগ এইটাকেই আমরা বেশি গুরুত্ব দিই। ঠিক আছে। আর সেই গুরুত্বপূর্ণ টপিকসটাই হচ্ছে আজকে আমাদের এই ক্লাসে। সো আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, কেউ কোনো কিছু মিস করবেন না। আজকে স্পেশালি এই বিষয়টা হচ্ছে আপনারা যেহেতু এখানে একটা বেসিক আইটি ট্রেনিং করতে আসছেন বা আপনারা যারা ট্রেনিং করতেছেন, অনেকেই মনে মনে ভাববেন যে আমরা তো মোবাইল ফোন দিয়ে ট্রেনিংটা করতেছি, আসলে এইগুলা এত কিছু কি করব। দেখেন, আপনারা প্র্যাকটিস না করতে পারলেও যখন আপনারা একটা বিষয় সম্পর্কে দেখবেন, কিছু না কিছু হইলেও কিন্তু আপনার মাথায় সেই বিষয়টা ঢুকে থাকবে। বুঝতে পারছেন? এবং আপনি যদি চান যে না, আপনি আপনার মোবাইল ফোনটাকে আপনার ভালো কনফিগারেশনে যদি একটা মোবাইল ফোন থাকে, সেই মোবাইল ফোনটাকে চাইলে আপনি এই যে এই এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এই বিষয়গুলোকে আপনি কাজে লাগাইতে পারবেন। আপনি একটা ওটিজি কিনবেন, ওটিজির মাধ্যমে আপনি একটা কী করবেন, ওটিজির মাধ্যমে এটাকে কনভার্ট করে মানে কি বলে, ধরেন টাইপ সি বা বি টাইপ যে ইয়াগুলা হয়, ইউএসবি পোর্টগুলা, এখান থেকে হচ্ছে আবার একটা ইউএসবি বের হবে, ওইখানে একটা হাব লাগাবেন। ঠিক আছে। ওটার মাধ্যমে মাউস এবং কিবোর্ড কানেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে আপনার মোবাইল ফোনটাকেই একটা পিসি বা ডেস্কটপের মতো একটা স্ক্রিন বানিয়ে সেইখানে এমএস ওয়ার্ড হচ্ছে ইয়ার থেকে ডাউনলোড করা যাবে, প্লে স্টোর থেকে। এরপর হচ্ছে এক্সেলটা তো আছেই, এক্সেল ডাউনলোড করতে পারবেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটাও আছে। এইখানে আপনি চাইলে মানে টাইপিংগুলো করতে পারবেন এবং এই কাজগুলো করতে পারবেন মোবাইল ফোন দিয়ে। মানে একটু মোবাইল ফোন দিয়ে একটু হ্যাসেল হয়ে যায়, কিন্তু পিসিগুলোতে কাজ করলে কি একদম হ্যাসেল ফ্রি আর কি। বুঝতে পারছেন? তো যাই হোক, আপনারা যারা আছেন এখানে ধৈর্য সহকারে সেই বিষয়গুলো দেখবেন। আর যাদের বাসায় পিসি বা ল্যাপটপ আছে তারা তো অনায়াসে এই কাজগুলো করতেই পারবেন। ঠিক আছে। বা অনেকের অনেক কিছু গ্যাপ আছে, হয়তো বা কোন জায়গা থেকে কোন অপশনটা নিয়ে আসতে হয়, এইগুলা জিনিস আসলেও আপনারা নতুনভাবে আর কি দেখতে পারবেন বা বুঝতে পারবেন বা আগেরগুলো মনে করতে পারবেন। তো আসলেও শুধু যদি আমি ওয়ার্ডের বিষয়টা যদি একদম ইন ডিপতে দেখাইতে যাই তাহলে অনেকটুকু সময় লাগবে। আবার এক্সেলটা যদি ইন ডিপতে দেখাইতে যাই তাহলে আমাদের 1-2 ক্লাসেও দেখা যাবে, শেষ হবে না, হিউজ পরিমাণ একটা ক্লাস লাগবে। সো আমি এখানে একটা ওয়ার্ডের মূল বিষয়গুলো কি, আসলে একটা ওয়ার্ড ফাইল কি, ওয়ার্ড ফাইল আমরা কীভাবে ওপেন করব, কাজ করব, এক্সেল ফাইল কি, এক্সেল ফাইলে কীভাবে কাজ করব, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কীভাবে কাজ করব, এই জিনিসগুলো আমি একটু জাস্ট দেখাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে ক্লাসটা একটু লং হতে পারে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি যতটুকু পারি তত তাড়াতাড়ি এটাকে করার চেষ্টা করবো, শর্ট করার চেষ্টা করবো। যেহেতু বর্তমানে অতিরিক্ত পরিমাণ গরম চলতেছে, আসলেও মানে এমনভাবে হিট দিচ্ছে, একদম সকালে 8টা থেকে শুরু করে একদম রাতে 10টা 11টা পর্যন্ত মানে প্রচুর পরিমাণেই থাকে, 12টা পর্যন্ত থাকে ধরতে গেলে। আর গ্রামের দিকে যদি হয় তাহলে তো বিদ্যুৎই থাকে না তেমন, এই আর কি। তো যাই হোক, তাহলে আমরা আজকে যে টপিকসটা দেখবো এটা হচ্ছে মাইক্রোসফট অফিস, এর মধ্যে হচ্ছে ওয়ার্ড, এক্সেল এবং হচ্ছে কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ঠিক আছে। ওকে। তো তাহলে আমাদের এই মাইক্রোসফট অফিস যে আমরা যে বিষয়টা বলতেছি, হ্যাঁ, মাইক্রোসফট অফিস যে বিষয়টা বলতেছি, এটা হচ্ছে মূলত একটা অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা বলি আর কি। তো এই অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ভেতরে অনেক কিছু বিষয় থাকে। তো যাদের পিসি আছে, যাদের মাইক্রোসফট অফিস সফটওয়্যারটা ইনস্টল করতে সমস্যা হবে, তারা আমাকে পার্সোনালি নক দিতে পারেন। আমি আপনাদেরকে সেই বিভিন্ন ভার্সনের বিভিন্ন সফটওয়্যার আছে, আমি আপনাদেরকে দিতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে। তো যাই হোক, আমরা একটা
মাইক্রোসফট অফিস যে সফটওয়্যারটা আছে সেটা আমাদের যেহেতু ইনস্টল করা আছে, এর জন্য আমরা সেদিন ইনস্টলেশনটা দেখাইতে পারি না এটার। তো এই সফটওয়্যারটা ইনস্টল আছে কি না, যদি আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা নিউ নামে একটা বিষয় পাবো, এইখানে যদি আমরা একটা মাউসের কার্সারটা ক্লিক করি অথবা এখানে মাউসের কার্সারটা রাখি, তাহলে ডান পাশে এই যে এই চিহ্নগুলা মাইক্রোসফট অফিস অ্যাক্সেস ডাটাবেস, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস, তারপর হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মাইক্রোসফট পাবলিশার ডকুমেন্ট, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু এখানে দেখা যাবে। আর যদি ইনস্টল করা না থাকে তাহলে কি হবে না, এই বিষয়গুলো কিন্তু দেখা যাবে না। আর আপনার এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড অফিস যে সফটওয়্যারটা আছে এটা কত ভার্সনের ইনস্টল করা আছে, কোনটা আছে না আছে, এটা কিন্তু আপনারা চাইলে আপনাদের সেদিনের মতো এখানে থেকে কন্ট্রোল প্যানেলে যেতে পারেন। কন্ট্রোল প্যানেল, সেই কন্ট্রোল প্যানেল থেকে আপনারা তো জানেনই, সেদিন দেখাইছি যে ইনস্টল করা প্রোগ্রামগুলো কোন জায়গায় থাকে, সফটওয়্যারগুলো ইনস্টল করা সফটওয়্যারগুলো থাকে কোথায়, এই যে কন্ট্রোল প্যানেলের এই অপশনটাতে। এবং এইখানে গেলে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2019, ঠিক আছে, অর্থাৎ 2019 ভার্সনের যে মাইক্রোসফট অফিস এটা আছে, সফটওয়্যারটা আছে, এটা হচ্ছে আমার এখানে ইনস্টল করা। ওকে, তো আমরা যেহেতু মাইক্রোসফট অফিসের ভিতরে আমরা ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এই বিষয়গুলো দেখব, সেহেতু আমরা এইখানে একটা ফোল্ডার তৈরি করে নিতে পারি। আমরা গত ক্লাসে দেখছিলাম ফোল্ডার ক্রিয়েট করে রাইট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে একটা ফোল্ডার পাই। এই ফোল্ডার থেকে আমরা আজকে আমাদের একটা ডেট দিচ্ছি, অথবা কি আমরা এখানে লিখতেছি এমএস অফিস, ঠিক আছে, এমএসটাই কিন্তু বোঝাচ্ছে মাইক্রোসফট অফিস, বুঝতে পারছেন। তো আমি এখন এই ফোল্ডারটাকে ওপেন করতেছি, ডাবল ক্লিক করে ওপেন করতেছি, ঠিক এই অপশন এরকম আছে, ঠিক আছে। তো এখন এইখানে আমরা একটা অফিস ওয়ার্ড যে একটা ফাইল আছে, এই ফাইলটা আমরা এখানে ক্রিয়েট করব। তো সেটা ক্রিয়েট করার জন্য আমরা কি করতে পারি, নিউ বাটনেতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এই পাশ থেকে দেখতেছি মাইক্রোসফট অফিস ডকুমেন্ট। তো আমরা এইখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করলেই আমরা এই ফাইলের এক্সটেনশনটা দেখতে পাচ্ছি DOCX। এটা হচ্ছে কি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইলের এক্সটেনশন। আমি কিন্তু এর আগে এক্সটেনশনের কথা বলছিলাম, বিভিন্ন ধরনের এক্সটেনশন বিভিন্ন রকমের হয়, মিউজিকের মানে অডিওর, ভিডিওর, তারপরে বিভিন্ন ধরনের লেখালেখির বিভিন্ন ধরনের কিন্তু ফরম্যাটগুলো হয়, ফাইলের ফরম্যাট। তো যাই হোক, এখানে নিউ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, তো আমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের নাম বিভিন্ন কিছু দিতে পারি। ধরেন আমরা এখানে দিচ্ছি একটা টেস্ট, আমরা শুধুমাত্র একটা টেস্ট নাম দিয়ে এই ইয়াটা করতেছি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যখন এখানে আবার যদি এটাকে আমরা রিনেম করতে চাই, তাহলে মাউসের রাইট বাটনে আবার ক্লিক করব, এখান থেকে ক্লিক করলে আপনারা যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে এই অপশনগুলো পাবেন ডিরেক্টলি, এবং এইখান থেকে যে রিনেম, অথবা আপনি যদি এইখানে এটাকে ওইভাবে না নিয়ে এসে রিনেম করতে চান, তাহলে এইখানে মাউসের একটা ক্লিক করে আর একটু পরে আরেকটা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে না, সঙ্গে সঙ্গে ক্লিক করলে এটা কী হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, ফাইলটা ওপেন হয়ে যাবে। কিন্তু এটাকে একটা ক্লিক দেওয়ার পরে হচ্ছে আমি যদি আরেকটা ক্লিক দিই একটু পরে, মানে 1 সেকেন্ড পরে যদি হয় ক্লিক দিই, তাহলে নতুনভাবে লেখালেখির একটা অপশন চলে আসবে, মানে এই ফাইলের নামটা চেঞ্জ করার জন্য। ওকে, তো আমরা এটাকে ওপেন করব। আরেকটা জিনিস দেখা যায়, এই ফাইলটা যেহেতু এরকমভাবে লিস্ট আকারে আছে, যদি আমরা এটাকে গ্যালারি আকারে দেখতে চাই তাহলে আমরা এইভাবেও কিন্তু এই যে এইখানে ক্লিক করে ডান পাশে নিচের দিকে এইখানে ডান পাশে ক্লিক করেও কিন্তু এটাকে দেখতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই ফাইলটাকে ওপেন করব, ডাবল ক্লিক করে ওপেন করতে পারি অথবা রাইট বাটনে ক্লিক করে ওপেন করতে পারি। দেখেন এই হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট ফাইল যেটা আছে এটার ইন্টারফেসটা, এবং এইখানেই হচ্ছে বিভিন্ন ধরনের বিষয়গুলো কিন্তু দেওয়া আছে, বিভিন্ন ধরনের ট্যাব এখানে দেওয়া আছে, বুঝতে পারছেন। তো এখানে হচ্ছে প্রথম অবস্থা হচ্ছে ফাইল, পরে হচ্ছে হোম, পরে হচ্ছে ইনসার্ট। এই এক একটা ট্যাবে গেলে কিন্তু আপনারা এক এক ধরনের বিষয়গুলো দেখতে পারবেন, এবং এক একটা ট্যাবের কিন্তু এক এক ধরনেরই কাজ আছে, যেমন ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এইগুলো এত কিছু বেশি দরকার পড়ে না, এগুলো বিভিন্ন কাজের ক্ষেত্রে দরকার পড়ে। তবে সবচেয়ে বেশিরভাগ আমরা দরকারি যে সেকশনগুলোকে মনে করি সেটা হচ্ছে আমাদের এই হোম অপশন, ইনসার্ট, ডিজাইন আর হচ্ছে কি লেআউট। এই চারটা ট্যাবকে আমরা, চারটা অপশনকে আমরা সবচেয়ে বেশি কাজে লাগাই। আর লেআউটটা আমি লেআউট থেকে শুরু করতেছি আপনাদের এখানে। দেখেন লেআউটটা হচ্ছে আমরা একটা পেজকে কিভাবে দেখতে চাই বা আমরা একটা পেজকে কিভাবে মানে সাজাইতে চাই, সেটা হচ্ছে কি মূলত এখানে আমাদের লেআউটের অপশন, ঠিক আছে। তো লেআউট থেকে আমাদের একটা বিষয় দেখতে হয় মার্জিন,
আরেকটা বিষয় দেখতে হয় ওরিয়েন্টেশন, আরেকটা বিষয় দেখতে হয় হচ্ছে কি সাইজ, আরেকটা বিষয় দেখতে হয় কলাম। এরকমভাবে এখানে পেজ সেটআপের একটা অপশন আছে এখানে, ঠিক আছে। এরপর হচ্ছে প্যারাগ্রাফ একটা ট্যাব এখানে আছে অপশন, আরেকটা হচ্ছে অ্যারেঞ্জ। তো আমরা এইগুলো বেশি ব্যবহার করব না, আমরা এখান থেকে জাস্ট এই বিষয়গুলো দেখব। তাহলে এইখানে আমাদের যে পেজটা আছে একটু ভালো করে খেয়াল করবেন, আমি এখান থেকে জুম আউট করে নিচ্ছি, মানে এটা ছোটো করে নিচ্ছি। আমি যদি মার্জিন অপশনে যাই, মার্জিন থেকে আমরা বিভিন্ন ধরনের কিন্তু মার্জিন এখানে দেখতে পারতেছি। অর্থাৎ মার্জিনটা দ্বারা কি বোঝাচ্ছে, অর্থাৎ আমি যদি এখানে লেখালেখি শুরু করি, এটা সর্বোচ্চ কোন জায়গা থেকে শুরু হবে, সর্বোচ্চ কোন জায়গায় যা শেষ হবে, অর্থাৎ উপরে নিচে বামে ডানে, উপরে নিচে বামে ডানে কতটুকু পরিমাণ ফাঁকা থাকবে, সেটাই হচ্ছে মূলত এখানে কি মার্জিনের বিষয়টা। আর আমরা এটা কাস্টম মার্জিন হিসেবে দিতে পারি যে উপরে কতটুকু ফাঁকা রাখতে চাই, নিচে কতটুকু ফাঁকা রাখতে চাই, সেটা হচ্ছে কাস্টম মার্জিন। আর এইখানে অটোমেটিক কিছু মার্জিন দেওয়া আছে, আমরা সেগুলোকে সেট আপ করতে পারি। দেখেন এই লেখাটা যে আমরা এখানে লিখছি, হ্যাঁ তাহলে একটু বড় করি আপনাদেরকে দেখাই। এই লেখাটা আমরা এইখানে লিখছি, এখন যদি মার্জিনটা আমরা এটা দিই না, দেখবেন যে এই লেখাটা উপরের দিকে এতটুকু ফাঁকা এবং বাম পাশে কী থাকলো, এতটুকু ফাঁকা থাকলো, বুঝতে পারছেন। আবার যদি আমরা এটা দেই তাহলে দেখেন উপরে এতটুকু, বাম পাশ দিয়ে এতটুকু ফাঁকা চলে আসলো। এখন এইখানে যদি আমরা বিভিন্ন কিছু লিখি, ধরেন আমরা এখান থেকে কিবোর্ড থেকে বিভিন্ন কিছু লিখতেছি, তাহলে দেখেন দুই পাশ থেকে কি আসতেছে, এই যে এইটুকু করে কিন্তু ফাঁকা আসতেছে, বুঝতে পারছেন। যেহেতু এখান থেকে এইটুকু পর্যন্ত এইভাবে করে ফাঁকা আসতেছে, সো বুঝতেই পারতেছি আমরা মার্জিনের বিষয়টা কি। যদি ন্যারো করি তাহলে আমাদের এই যে ঠিক এরকমভাবে দেখতে পারতেছি। ওকে, তাহলে এটা গেল কি মার্জিনের বিষয়টা। আর যদি আমরা কাস্টম মার্জিন দিতে চাই তাহলে কাস্টম অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা টপে কত ইঞ্চি দিব, বটমে কত ইঞ্চি দিব, রাইটে কত ইঞ্চি দিব, লেফটে কত ইঞ্চি দিব, এই বিষয়গুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। ধরেন টপে আমরা এখান থেকে কত 10 ইঞ্চি, মানে 1 ইঞ্চি দিচ্ছি, ঠিক আছে। বটমে এত থাকলো, আর লেফটে দিচ্ছি আমি কত 8 ইঞ্চি, সরি 0.8 ইঞ্চি আছে, ধরেন এইটুকুই থাকলো। আমি যদি এখন ওকেতে প্রেস করি, তাহলে দেখেন উপরে কিন্তু 1 ইঞ্চি ফাঁকা এবং বাম পাশে হচ্ছে কি আর 0.8 ইঞ্চি ফাঁকা আছে, বুঝতে পারছেন। এই হচ্ছে কি কাস্টম মার্জিনের বিষয়টা। আর আমরা আসলে নর্মালি এই নর্মালটাই বেশিরভাগ ব্যবহার করি, বা অনেক সময় আমরা স্কুলের যে প্রশ্নগুলো করা হয় বা বিভিন্ন ধরনের ডকুমেন্টস লেখা হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা যে ন্যারো নামে যে অপশন এটা আছে এটা ব্যবহার করি মূলত, বুঝতে পারছেন। ওকে, এরপরে আসি হচ্ছে ওরিয়েন্টেশন। এটা খুব সিম্পল একটা বিষয়। আমরা পেজটাকে পোর্ট্রেটভাবে লেখালেখি করতে চাই, নাকি এটাকে ল্যান্ডস্কেপ মানে শোয়ানো, আরেকটা হচ্ছে কি খাড়া। আমি যদি এটা দেই তাহলে আমার পেজটা কি হলো, দেখেন আমার পেজটা কি হচ্ছে এরকমভাবে শোয়ানো অবস্থায় হয়ে গেছে। আর যখন আমি পেজটাকে এখান থেকে পোর্ট্রেট দিচ্ছি তাহলে পেজটা আমার কি হচ্ছে লম্বালম্বি হচ্ছে। যখন আমরা একটা লেখাকে শোয়ানো অবস্থায় এইভাবে বের করব তখন সেটা কি হবে ল্যান্ডস্কেপ দিতে হবে। আর যদি পোর্ট্রেট উপর নিচে এরকমভাবে দিতে চাই তাহলে এটা কী হবে পোর্ট্রেট দিতে হবে। আর এরপরে এটা হচ্ছে কি সাইজ, এটা হচ্ছে বিভিন্ন ধরনের সাইজ থাকে, A4 সাইজ, A5 সাইজ। এই সাইজিং সিস্টেমটা করতে হয় হচ্ছে কি আমাদের এই সাইজিং অপশন থেকে। তো বর্তমানে এই পেজটা কি লিগেলে দেওয়া আছে, লেটার সাইজ দেওয়া আছে। আমি যদি লিগেল করতে চাই তাহলে এই পেজটা লিগেলে হবে। আবার যদি আমি এটাকে A4 করতে চাই তাহলে পেজটা আমার কি হবে A4-এ হবে, বুঝতে পারছেন। এই হচ্ছে বিষয়। আবার এরপরে যদি আমি এখানে কলাম করতে চাই, যে বর্তমানে আমার 1 কলাম আছে, এখন যদি আমি 2 কলাম করতে চাই তাহলে দেখেন এইখানে আমার অটোমেটিক্যালি কী হয়ে গেল 2 কলাম হয়ে গেল, বুঝতে পারছেন। এখন এই কলামটা পরিপূর্ণ করার পরে দেখেন এইখান থেকে নতুনভাবে আবার ওইখানে আমি ইন্টার বাটনে প্রেস করতেছি। এখন কি আসতেছে, এক পেজের ভেতরে আমরা 2 কলাম কিন্তু শুরু করতে পারতেছি, ঠিক আছে। দেখেন এই যে এক পেজের ভিতরে আমরা 2টা কলাম এইভাবে করে ফেলতে পারতেছি। এই যে তার মানে কি আসতেছে 2টা কলাম। আবার যদি আমি এটাকে 3টা কলাম করতে চাই, এখান থেকে আমি এতে ক্লিক দিব, এখানে কি হবে আমার 3টা কলাম তৈরি হয়ে যাবে। এখন দেখেন আমি যদি ইন্টার বাটনে প্রেস করে নিচে আসি, নিচে এসে যদি আমি ওই আরেকটা ইয়েতে যাইতে চাই, ওই দেখেন আমার এখানে কি আসতেছে এখন 3 কলামে তৈরি হচ্ছে, বুঝতে পারছেন। আর এটা হচ্ছে কি আমাদের পেজটা মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব লেফট থেকে কতটুকু হবে, তারপরে হচ্ছে কি আমাদের একটা থেকে আরেকটা দূরত্ব কত হবে, এই বিষয়গুলো হচ্ছে আমরা এই যে এখান থেকে দেখতে পারি, ঠিক আছে। যদি এই জিনিসগুলো আমরা বৃদ্ধি করি তাহলে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব এইভাবে বেড়ে যাবে। এগুলো আমরা বিভিন্ন সিস্টেম মাফিক করে এবং এইগুলোকে আমরা এই হোম অপশন থেকেও করতে পারি। আচ্ছা, তাহলে আশা করছি আপনারা পেজ লেআউটের যে বিষয়গুলো আছে এগুলো বুঝতে পারবেন এবং বুঝতে পারছেন। এবং এইখানে যে বিষয়গুলো আছে এইগুলো একটু মানে অ্যাডভান্স লেভেলের, এইগুলো দেখাইতে গেলে আবার একটু সময় চলে যাবে, যার জন্য হচ্ছে আমি এখানে ব্রেক এবং লাইন নাম্বারস এখানে এই বিষয়গুলোকে আর দেখাচ্ছি না, ঠিক আছে। জাস্ট আমি এইটুকুই দেখাইলাম।
ওকে, তো আমি এটাকে পুরোটাকে কন্ট্রোল থেকে মানে কন্ট্রোল প্লাস এ যদি আমি চাপি তাহলে পুরোটা সিলেক্ট হবে, আমি এর আগেও বলছিলাম। এবং এখান থেকে আমি কন্ট্রোল এ সিলেক্ট করে যদি আমি এখান থেকে ব্যাক স্পেসে ক্লিক করি তাহলে সেটা কী হয়ে যাবে, সম্পূর্ণ কেটে যাবে, ঠিক আছে। আর এটাকে আমি আগের মতোই করি, এটা হচ্ছে কত, সাইজটা আমার A4 থাকলো, ওরিয়েন্টেশনটা আমার পোর্ট্রেট, মার্জিনটা আমার এটাই, কলাম হচ্ছে কি আমার 1 কলাম। তাহলে এখন আমি এটা কি করলাম, 1 কলামই করলাম, বুঝতে পারছেন। ওকে, এরপরে হচ্ছে কি আমার ডিজাইন। তো এইখানে যখন আমরা বিভিন্ন লেখালেখি করব এখানে বিভিন্ন ধরনের ডিজাইন নামের অপশন পাবো। যেমন আমরা একটা পেজের যখন ওয়াটারমার্ক দিই বা পেজের যখন আমরা বর্ডার সেট আপ করি তখন কিন্তু আমরা কি করি, যে এইখানে এই বিষয়গুলোকে কিন্তু আমরা নিয়ে আসি। দেখেন আমি যদি পেজের বর্ডার সেট আপ করি তাহলে আমি একটা পেজের মার্জিন যে পর্যন্ত আছে ওই পর্যন্ত আমরা একটা বর্ডার সেট আপ করতে পারলাম। এটা কীভাবে করলাম, কোথা থেকে, ডিজাইন অপশনে, কোথায়, পেজ বর্ডার, এবং এইখান থেকে আপনি কী ধরনের বর্ডার চান এটা ওইভাবেই কিন্তু দিতে পারবেন। 3D শ্যাডো নাকি বক্সেরটা কী ধরনের হবে, চাইলে আপনি যদি বলেন ডটেড এরকম হবে এগুলা, এবং হচ্ছে কি এখান থেকে কালার কোন ধরনের কালার হবে এগুলো সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। হোয়াইটটা কী পরিমাণ মানে মোটা বা চিকন হবে এই জিনিসটা দেখতে পারবেন, ঠিক আছে। তো আমরা ওকে তো প্রেস করে দিই, দেখে নিয়ে যায়, বুঝতে পারছেন। এইভাবে আমরা বর্ডারটা দিচ্ছি। আবার যদি আমরা পেজের কালার করতে চাই, দেখেন এটা দিয়ে হচ্ছে কি আমাদের পুরো পেজের কালারটা কিন্তু হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। এটা দিয়ে আমরা কি করতেছি, পুরো পেজের কালার করে ফেলতেছি। তাহলে একটা কালার পেজ যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, এখানে কালার দিতে পারবো, বুঝতে পারছেন। ওকে, এখন যদি আমরা এটাকে ওয়াটারমার্ক দিতে চাই, আমরা বিভিন্ন লেখার মধ্যে দেখি না একটা লেখা এই দিক থেকে বা এরকম বা বিভিন্ন ধরনের লেখা থাকে, সেটাকে বলা হচ্ছে ওয়াটারমার্ক। তো আমরা এখানে যাব, যাওয়ার পরে ধরেন আমি এখান থেকে এই যে কনফিডেন্সিয়াল যে ওয়াটারমার্কটা আছে অথবা ডোন্ট কপি, এই ওয়াটারমার্কটা আমরা এখানে দিচ্ছি। দেখেন এই যে অটোমেটিক্যালি ডোন্ট কপি নামে এই লেখাটা চলে আসলো। এখন আমরা এখানে যাই কিছু লিখি না কেন, সেটা কি থাকবে, সেটা নিচে পড়ে থাকবে, বুঝতে পারছেন। ধরেন আমি এখান থেকে যাই কিছু লিখি না কেন এটা সব কিছু নিচে পড়ে থাকবে। আমি এটাকে কপি দিয়ে একটা না অনেকগুলা করে দিচ্ছি, দেখেন এই যে, তাহলে এটা কি আসলো, নিচে ডোন্ট কপি যে নামে লেখাটা আছে সেটা কি নিচে চলে আসছে। এখন যদি আমি এটাকে নতুনভাবে যদি আমি এটাকে আবার একটু এডিট করতে চাই তাহলে কাস্টমে এখানে যাব, যাওয়ার পরে হচ্ছে এখানে ডোন্ট কপি লেখা আছে। এখন ধরেন আমি এখানে আমার স্কিল বুস্টের নামটা দিলাম যে স্কিল বুস্ট, এবং ফন্টটা কি হবে, ক্যালিব্রি ছিল, ধরেন আমি ক্যামব্রিয়া এটা দিলাম। সাইজটা কত, অটো দেওয়া আছে, ধরেন আমি 36 দিলাম। কালারটা আছে কি এখান থেকে আমি এই কালারটা দিলাম, দিয়ে যদি আমি অ্যাপ্লাইতে ক্লিক করি, ছোটো হয়ে গেছে অনেক। আচ্ছা আমরা 54 দিই দেখি, তাও ছোটো হয়ে গেছে। 144 দিলে বড় হয়েছে অনেক, দেখেন। তার মানে কি হইলো, এটা দিয়ে আমরা এই যে স্কিল বুস্ট যে ওয়াটারমার্কটা আছে আমরা সেই ওয়াটারমার্কটা পেজের মধ্যে দিয়ে দিলাম, বুঝতে পারছেন। তাহলে এইখান থেকে আমরা এই বিষয়গুলো কাজ করতে পারি, এবং এছাড়া আরও বিভিন্ন ধরনের অপশন আছে, আমরা এখান থেকে এগুলো কাজ করতে পারবো। তো আমরা যেহেতু এখানে এই কাজগুলো করছি, আমরা এখন কন্ট্রোল জেড দিয়ে সবগুলোকে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। দেখেন কন্ট্রোল জেড দিয়ে আমরা পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবো, দেখছেন। এই যে কন্ট্রোল জেড দিয়ে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে আসলাম, মানে কন্ট্রোল জেডকে বলা হয় আনডো। আচ্ছা, এরপর হচ্ছে ইনসার্ট অপশন। তো এই ইনসার্ট অপশন থেকে হচ্ছে আমরা মূলত বিভিন্ন ধরনের টেবিল নিয়ে থাকি, বিভিন্ন ধরনের মানে স্যাম্বল বা বিভিন্ন ইকুয়েশনস, আমরা মানে ফিজিক্স কেমিস্ট্রি অথবা গণিতের প্রশ্ন করতে গেলে যে ইকুয়েশনগুলো লাগে বা বিভিন্ন ধরনের স্যাম্বল লাগে সেইগুলো হচ্ছে কি এই জায়গাটাতে, বুঝতে পারছেন। যেমন আমি ধরেন এইখানে যদি এই স্যাম্পলেতে ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন ধরনের স্যাম্পল কিন্তু পাচ্ছেন। মোর স্যাম্পলে যদি যান তাহলে এখানে আরও বিভিন্ন ধরনের স্যাম্পল পাচ্ছেন। আর যদি ইকুয়েশনে যান, এই ইকুয়েশনসে গেলে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে এখানে যে আমরা যদি উপর নিচের কোনো লেখালেখি লিখতে চাই, ধরেন A/B এই ধরনের কিছু লিখতে চাই তাহলে আমাদের এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে আসতে হবে, এবং এখন এই যে মনে করেন এখানে A আর এখানে হচ্ছে কি B। এছাড়া কিন্তু নর্মালি আপনি ওইভাবে করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যদি আমি একটু আবার আমাদের এই ইনসার্ট অপশনে যাই, আবার এই ইকুয়েশন এইখানে যাই, এখন যদি পাওয়ারের যে বিষয়গুলো আছে, স্ক্রিপ্ট যে বিষয়গুলো আছে, অর্থাৎ এক কথায় এই বিষয়গুলোকে কাজে লাগানোর জন্য হচ্ছে কি আমাদের ওই ইকুয়েশন এটা মানে ব্যবহার করতে হয়। এবং বিভিন্ন ধরনের চিহ্ন আছে, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, তারপর হচ্ছে কি ডেল্টা চিহ্ন, ঠিক আছে, সিগমা চিহ্ন আছে, বিভিন্ন ধরনের চিহ্ন আছে, অ্যারো চিহ্ন আছে, বিলংস টু আছে, প্লাস মাইনাস আছে, ঠিক আছে, তারপরে নট ইকুয়াল টু আছে, ঠিক আছে। এরকমভাবে বিভিন্ন ধরনের চিহ্ন কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। শুধু তাই না, এটা হচ্ছে বেসিক ম্যাথের জায়গায়
আমরা যদি গ্রিক লেটার্সে যাই তাহলে এখানে গ্রিক লেটার্সগুলো পাবো। এরপর হচ্ছে গ্রিক লেটার লাইক সিম্বল, এটাতে এখানে এটাগুলো পাবো। অপারেটরে গেলে আমরা অপারেটরগুলো পাবো। এরকম বিভিন্ন ধরনের বিষয় আছে যেগুলো আমরা এখান থেকে পাবো, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি আবার পুনরায়। তাহলে ইনসার্ট অপশন থেকে আমরা একটা ছবি অ্যাড করা দেখতে পারি চাইলে, তো আমরা এটা একটু পরেই দেখি। এরপরে যদি আমরা একটু টেবিল অ্যাড করতে চাই, আমরা একটা কাজ করব, ছোটোখাটো একটা কাজ করব। ছোটোখাটো সেই কাজের মাধ্যমে আমরা এই টেবিল, ছবি, পিকচার টিকচার যাই কিছু নেওয়া, এই জিনিসগুলো আমরা একটু দেখব এখানে, ঠিক আছে? ধরেন আমরা এখানে একটা ছোটোখাটো একটা আমাদের বায়োডাটা তৈরি করব, বুঝতে পারছেন? আমাদের একটা বায়োডাটা তৈরি করব। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বায়োডাটা তৈরি করার জন্য লিখি। আর এর জন্য হচ্ছে আমরা এই ফন্ট সেকশন থেকে আমরা আমাদের বিভিন্ন ধরনের ফন্টগুলোকে চেঞ্জ করতে পারবো। ফন্ট চেঞ্জ করতে পারবো, সাইজ চেঞ্জ করতে পারবো, এরপরে ফন্টকে বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো, ঠিক আছে? আরও বিভিন্ন ধরনের অপশন, কালার করতে পারবো, হাইলাইটস করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে কি ফন্ট অপশন থেকে এই সকল কাজগুলো। এবং আপনি যে একটা প্যারা লিখবেন, সেই প্যারাটার অ্যালাইনমেন্ট কোন জায়গা থেকে হবে, তারপর এটা কোনো বুলেটিং আকারে হবে কি না, ঠিক আছে? লাইন স্পেসিং কেমন হবে, এবং এটার কোনো কালার হবে কি না পুরাটাই, এই জিনিসগুলোকে আমরা এখান থেকে দেখতে পারি, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি প্যারাগ্রাফ অপশন থেকে। এবং আমাদের ফন্টের আরও কিছু স্টাইল আছে, সেই স্টাইলগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। ওকে, তো আমরা এখন একটু লেখা শুরু করি। এখান থেকে লেখার জন্য আমরা নর্মালি প্রথম অবস্থায় এখানে যে সাইজিংটা আছে, আমরা এখানে ক্লিক দিয়ে এটাকে 15-16 সাইজ করে নিলাম। আমরা এখানে লিখি হচ্ছে যে মনে করেন আমরা বায়োডাটা লিখলাম। লেখার পরে এখন এইটাকে আমরা মিডিলে নিয়ে যাব। তাহলে অ্যালাইনমেন্টে আসতে হবে, যেহেতু আমাদের এটাকে একটা প্যারার মতো আসতেছে। তাহলে এইখানে যখন আমরা ক্লিক করব, তাহলে এটা কিসে আসবে? মিডিলে আসবে। এবং এটাতে পুরোটাকে সিলেক্ট করে যখন আমি বিতে ক্লিক করব এখানে, তাহলে বোল্ড হবে, অথবা কিবোর্ড দিয়েও করা যায়, এটা বোল্ড হবে। এরপর হচ্ছে আমি এখানে একটা ক্লিক দিলে আন্ডারলাইন হবে, বুঝতে পারছেন? তাহলে এটা হলো কি আমার বায়োডাটা, এই লেখাটা। এখন যদি আমি ইন্টার বাটনে প্রেস করি, তাহলে আমার এখানে আন্ডারলাইন, এটা যাই কিছু লিখবো ওই আগের মতো ওইভাবে আসবে। সো এটাকে যদি আমরা সরাইতে চাই, তাহলে আবার পুনরায় এগুলাতে ক্লিক দিয়ে দিব, তাহলে সরে যাবে, ঠিক আছে? আর ফন্ট সাইজটাকে আমরা এখান থেকে কি করতে পারি? ছোটো করে নিতে পারি। ওকে, আমরা পেজটাকে একটু বড় করে নিচ্ছি। এখন এটা যেহেতু মিডিলে চলে আসছে, তাহলে আবার এটাকে ডান পাশে নেওয়ার জন্য, মানে অ্যালাইনমেন্ট আমরা এখান থেকে শুরু যদি করতে চাই, তাহলে এইভাবে করতে পারবো, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ধরেন আমি এখানে লিখছি যে আমার এখানে কি নেম লিখলাম, আমির হামজা। আবার এখানে কি লিখতেছি? ফাদার্স নেম। এখন টাইপিংয়ের বিষয়টা ভাই আমি আপনাদেরকে তার ওইভাবে শিখাই দিতে পারবো না, এটা হচ্ছে আপনাদের নিজস্ব প্র্যাকটিসের একটা বিষয়, ঠিক আছে? যে ফাদার্স নেম মনে করেন আমি এখানে এ দিয়ে রাখলাম, তারপরে হচ্ছে কি এখানে মাদার্স নেম মনে করেন আমি বি দিলাম। তারপরে দিলাম হচ্ছে কি ডেট অফ বার্থ, ঠিক আছে? ধরেন আমি এখানে 12/12 ধরেন 2000 সাল এরকম দিয়ে রাখলাম। যদিও আমার রিয়েল এটা না, আমি জাস্ট এমনি দিয়ে রাখলাম আর কি, ঠিক আছে? আবার এরপরে হচ্ছে যে প্রেজেন্ট অ্যাড্রেস দিলাম। দেওয়ার পর হচ্ছে এখন আমি আমার মতো করে এখানে লিখতে পারি শেরপুর সদর, ঠিক আছে? শেরপুর সদর, শেরপুর বা আরও বিভিন্ন কিছু লেখা যায় আর কি। তারপর হচ্ছে আমি এখানে কি লিখতে পারি? পার্মানেন্ট অ্যাড্রেস। ওই পার্মানেন্ট অ্যাড্রেস আমার ধরেন এইটাই দিলাম, ঠিক আছে? কপি করে এখানে আমি বসাই দিলাম। ওকে, আচ্ছা, এরপরে ধরেন আমার এই পর্যন্ত ধরেন আমি একটা শেষ করলাম। এখন হচ্ছে আমার সিভি তৈরি করার জন্য নর্মাল সিভি হিসেবে আমরা যেটা তৈরি করি আর কি, ধরেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ইডিইউ না, ইডিইউ ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। তো আমরা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে এখানে একটা ছক দিব, মানে একটা টেবিল নিয়ে আসবো। তাহলে আমরা ইনসার্টে যাব, টেবিল থেকে আমরা এখান থেকে আমাদের কয় কলামের টেবিল দরকার, কয়টা রোয়ের টেবিল দরকার, সেটা আমরা এখানে এটা দেখব, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ইনসার্ট টেবিল থেকেও যাইতে পারি, অথবা আমরা এইখান থেকেও নিতে পারি। ধরেন আমরা যেহেতু এখানে আমাদের ধরেন আমি কয়টা অ্যাড করব, প্রথমে অ্যাড করব হচ্ছে এক্সাম, তারপরে হচ্ছে আমার এক্সাম বুট, তারপর হচ্ছে জিপিএ পাসিং ইয়ার, ঠিক আছে? ধরেন আমরা 4টা এটা এরকমভাবে দিলাম। তাহলে আমরা এখানে কি লিখলাম? এক্সাম, তারপরে হচ্ছে
গ্রুপ, তারপরে হচ্ছে কি BOARD বুট, তারপরে হচ্ছে জিপিএ। আচ্ছা জিপিএ। আচ্ছা এখন দেখেন আমার তো এখানে আরেকটা ঘর দরকার, যেহেতু পাসিং ইয়ার কত সালে পাস করা হয়েছে সেটা আমার দরকার। তাহলে সেক্ষেত্রে আমার এইখানে যেহেতু আরেকটা দরকার, তাহলে আমি কি ট্যাব এটা কেটে দিব, মানে টেবিলটা কি কেটে দিয়ে নতুন করে আবার নিব? না, আমরা যদি এইখানে পুরোটাকে যে মাউসের বাম পাশের মাউসের ধরে যখন আমরা নিচ দিক থেকে এইভাবে নিয়ে আসবো, পুরোটা সিলেক্ট হবে। রাইট বাটনে ক্লিক করে যদি আমি এখান থেকে ইনসার্ট, এই ইনসার্টে আসার পরে যদি আমি ইনসার্ট করলাম টু লেফট, মানে বামে যদি অ্যাড করতে চাই তাহলে বামে হবে, আর যদি রাইটে দিই তাহলে কি হবে, এখানে একটা রাইটে কলাম যুক্ত হয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে এইভাবে হচ্ছে কি আমরা পাসিং ইয়ার এটা লিখতে পারলাম। ওকে, তো আমরা এখানে এটা নিয়ে আসলাম। এখন এখানে এক্সাম কি দিচ্ছি, আমার ধরেন SSC, গ্রুপ হচ্ছে কি SCIENC সায়েন্স, বুট হচ্ছে কি আমার এটা ঢাকা, জিপিএ ছিল হচ্ছে কি 5, পাসিং ইয়ার হচ্ছে আমার 2014। ঠিক আছে, এরপর হচ্ছে কি আমার এইচএসসি কত ছিল, ধরে না এটা আমার সায়েন্স, কপি করে বসাইলাম। বুট কী ছিল, এটা আমার ঢাকা। এরপরে জিপিএ কত, এটা আমার 4.25। এরপরে এটা হচ্ছে কত, 2016। এটাগুলো আমি সবগুলো রিয়েলি দিলাম আর কি। ঠিক আছে, আচ্ছা এখন এই সবগুলা যেহেতু এক পাশে চলে গেছে, আমি যদি মিডিলে নিয়ে আসতে পারি সুন্দর হবে না? তাহলে এই সবগুলাকে এইভাবে আমি সিলেক্ট করব। করার পরে আবার হোমে যাব, হোম থেকে এটাকে এই যে অ্যালাইনমেন্টে এখানে যাব, তাহলে সবগুলো মিডিলে চলে আসবে। এবং এই সবগুলো যেহেতু আমাদের উপরের একটা টাইটেল আকারে বিষয় বহন করতেছে, তাহলে আমরা এটাকে বোল্ড করতে পারি। তাহলে এখান থেকে আমরা এটাকে বোল্ড করে দিলাম। বুঝতে পারছেন? আচ্ছা, আর এরপর হচ্ছে কি আমরা এটাকেও বোল্ড করতে পারি, এবং এটার নিচে আমরা একটা আন্ডারলাইনও দিতে পারি চাইলে, যেহেতু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। তো এইভাবে হচ্ছে আমরা এটাকে সাজাইলাম। বুঝতে পারছেন? ওকে, আমরা এইখানে একটা বিষয় দেখাই নেই, সেটা হচ্ছে ফন্ট চেঞ্জ করা কিন্তু দেখাই নেই এখনও। ধরেন আমি পুরো যে ডিটেলসটা আছে, এই পুরো ডিটেলসের আমি ফন্ট চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে ফন্ট চেঞ্জ করার জন্য আমি সম্পূর্ণটা ফন্ট চেঞ্জ করতে চাচ্ছি, পুরো পেজের। তাহলে যে কোনো একটা জায়গায় ক্লিক করে আমি Ctrl+A প্রেস করব, তাহলে সম্পূর্ণই সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে এই যে এখানে যাওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের কি আছে, বিভিন্ন ধরনের ফন্ট আছে। আপনি এখানে টাইপ করবেন, সেই ফন্টের নাম চলে আসবে, অথবা এখান থেকে যে কোনো ধরনের ফন্ট আপনি সিলেক্ট করতে পারেন। বুঝতে পারছেন? তো নর্মালি আমরা বাংলাদেশিদের ক্ষেত্রে ইংলিশ যখন লিখি, তখন আমরা এখানে টাইমস নিউ রোমান নামে যে অপশনটা আছে, এটা আমরা সিলেক্ট করি নর্মালি। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব দেখছেন কতটুকু বাড়ছে। এখন এটাকে যদি আমরা এই যেটাতে ক্লিক করি, মাঝখানে ফাঁকা যদি আমরা 1 দেই, তাহলে দেখেন একটু হলেও কি হবে, একটু হলেও কমতেছে কিন্তু এখান থেকে। ঠিক আছে, এখান থেকে কমতেছে। আবার যদি বলেন যে না আমরা এখান থেকে কমাবো না, আমরা লেআউট থেকে এখান থেকে কমাবো, তাহলে আরও এই যে 0 করবেন, তাহলে দেখবেন সবগুলো একদম কাছাকাছি চলে আসছে। বুঝতে পারছেন? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। ওকে, আর এরপর হচ্ছে আপনাদের আরেকটা ট্রিক্স যেটা শেখাই দেই, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ট্রিক্স, যেটা এটা অনেকেই পারে না। আমরা যখন MS ওয়ার্ড বা MS যখন আমরা এখানে টাইপিংটা করি, তখন আমাদের কিবোর্ড শর্টকাট দিয়ে আমরা টাইপিংগুলো বেশি করি। যেহেতু আমরা যারা বিজয় 52টা ব্যবহার করে যারা এখানে লেখালেখি করব, তাদের ক্ষেত্রে আমি তো এখানে ইংলিশ লেখা দেখাইলাম। এখন যদি আমরা বাংলা লিখতে চাই, এখানে এই বিষয়গুলোকে যদি আমরা বাংলা লিখতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের এইখানে এসে এইখান থেকে আমাদের ছোটনি MG যে ফন্টটা আছে এটা সিলেক্ট করতে হবে। যদি আমরা বিজয়ের সাথে লিখি, তাহলে এই যে এটা হচ্ছে ছোটনি MG, এবং এটা নিচের দিকে গেলেই পাবেন। তো আমি ছোটনি MGটা সিলেক্ট করলাম, এবং এইখান থেকে বিজয় ক্লাসিক যে লেখাটা আছে এটা সিলেক্ট করতে হবে। এইটা সিলেক্ট করার পরে হচ্ছে কি আপনি এইখানে আপনার নিজের মতো করে এখানে বাংলা লিখতে পারবেন। যেমন এইখানে লিখলাম যে কি, এখানে না দিলাম হচ্ছে কি নাম দিলাম, এখানে আমির হামজা, এইভাবে নাম লিখলাম। এখানে এটা ঝামেলা আছে তো, ওকে। তারপরে এখানে হচ্ছে কি পিতার নাম দিলাম, এখানে দেওয়া যাবে এইভাবে। এটা হচ্ছে কি আমরা বাংলা। এখন দেখেন বাংলা থেকে যদি আবার ইংলিশে নিয়ে আসতে যাই, যে এখন আমি বাংলা থেকে আবার ইংলিশে নিয়ে আসব, ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে যে সেন্টেন্স কাকে বলে, এই কথাটা লিখবো। তাহলে সেন্টেন্স কাকে বলে লেখার ক্ষেত্রে তাহলে আমি প্রথমে আবার কী আসতে হবে, ইংলিশ আসতে হবে। তাহলে এখান থেকে আমি এটাতে টাইপ করব, এটা যাব, আবার হচ্ছে কি ইংলিশে যাব, গিয়ে এখন লিখবো হচ্ছে কি SENTENC সেন্টেন্স। অ্যান্ড কাকে বলে লেখাটা তো বাংলাতে হবে, তাই না? তখন আবার এখানে যাব, যাওয়ার পরে টাইমস ছোটনি যেটা সিলেক্ট করবো, এরপর হচ্ছে আবার বিজয় ক্লাসিক,
যার পরে এখন এখানে আমরা ক্লিক করব, করার পরে এখন লিখবো কাকে বলে, লিখে এইভাবে দিলাম। তাহলে এই জিনিসগুলো আমি যদি দুইবার এখানে যাইতে চাই তাহলে একটু হ্যাসেল না? কিন্তু এইটাকে যদি আমরা কিবোর্ডে শর্টকাট কমান্ড হিসেবে সেট আপ করে রাখতে পারি তাহলে সেটা আমাদের জন্য মানে কাজের হবে, তাড়াতাড়ি হবে। আর সেটা কি আমি দেখাই দিচ্ছি। এটা সেট আপ করার জন্য হচ্ছে আপনারা যাবেন প্রথমে এই ফাইল অপশনে, প্রথমে যে কোনো একটা এমএস ওয়ার্ড ফাইল ওপেন করবেন। ওপেন করার পরে এই ফাইল অপশনে যাবেন, যাওয়ার পরে যাবেন হচ্ছে সবার নিচের দিকে অপশন নামে একটা লেখা পাবেন। অপশন থেকে দেখবেন হচ্ছে কাস্টমাইজ রিবন, এই কাস্টমাইজ রিবনেতে আসবেন। কাস্টমাইজ রিবনেতে আসার পরে যাবেন হচ্ছে এখানে কাস্টমাইজ রিবন থেকে কাস্টমাইজে আসার পরে এইখানে মানে এটাতে স্ক্রল করে সবার নিচে চলে আসবেন, পাবেন হচ্ছে কি ফন্টস একটা লেখা, এই ফন্টসে আসবেন। ফন্টসে আসার পরে এইখানে আপনারা সিলেক্ট করবেন। এখানে আপনারা দেখবেন যে আমি প্রথমে কোনটা সিলেক্ট করতে চাচ্ছি, ধরেন আমার এই যে ছোটনি এমজি এটা সিলেক্ট করব। দেখেন এই যে ছোটনি এমজি, যেহেতু বাংলা লেখার ক্ষেত্রে আমি ছোটনি এমজি সিলেক্ট করলাম। করার পরে এই ঘরে একটা ক্লিক করব, করার পরে আমি কি করব, Ctrl+1 প্রেস করব। Ctrl+1 প্রেস করে এখান থেকে অ্যাসাইন দিব, তাহলে Ctrl+1 এটা আমার এই ছোটনি এমজির জন্য হয়ে গেল। এরপরে যখন আমরা ইংলিশ লিখি বেশিরভাগ ক্ষেত্রে আমরা টাইমস নিউ রোমান এটা ব্যবহার করি, তাহলে এই যে টাইমস নিউ রোমান এটাতে ক্লিক দিব, দেওয়ার পর হচ্ছে Ctrl+2 দিব, মানে Ctrl+2তে আমি কি রাখবো, টাইমস নিউ রোমান রাখবো। ওকে, এরপরে অ্যাসাইন করব, তাহলে আমার কাজ শেষ, আর কোনো কিছু করার দরকার নেই। এখান থেকে আমি ক্লোজ দিব, আবার এখান থেকে এটাকে ওকেতে প্রেস করব। বুঝলেন? এখন দেখেন, আর এখন আমার আবার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই জিনিসগুলোকে চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, আপনারা একটু এইখানে একটু খেয়াল করবেন। কন্ট্রোল, যখন আমরা কন্ট্রোল এই যে এইখানে Ctrl+A, আবার হচ্ছে Ctrl+1 এবং হচ্ছে Ctrl+2, দেখেন আমি কিন্তু মাউসে কার্সার ছেড়ে দিচ্ছি। আমি কিবোর্ড থেকে Ctrl+1 প্রেস করলে ছোটনি এমজি আসতেছে, Ctrl+2 প্রেস করলে টাইমস নিউ রোমান আসতেছে। এটা হচ্ছে ছোটনি এমজি থেকে টাইমস নিউ রোমান থেকে ছোটনি এমজিতে পরিণত করার জন্য আমরা Ctrl+1 Ctrl+2 দিয়ে ব্যবহার করতে পারি। আর আমাদের একটা কম্বিনেশন করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটু এর জন্য একটু সময় নিয়ে বলতেছি, ভালোভাবে খেয়াল করবেন যারা এই শর্টকাট বিষয়গুলোই যারা অনেকে বুঝে না। আর আপনারা যেহেতু আইটি ট্রেনিং করতে আসছেন, আপনাদের এই শর্টকাট বিষয়গুলো যদি না জানা থাকে তাহলে আপনাদের ট্রেনিং আসলে এটা সাকসেসফুল বা ওরকমভাবে আপনারা সফল হবেন না আর কি। তো যাই হোক, আমি সেই বিষয়গুলো এখানে একটু লিখতেছি, খেয়াল করেন। এখানে লিখবো হচ্ছে কি Ctrl+1, এটা যাবে হচ্ছে কি ছোটনি এমজে, ঠিক আছে? হয়তো বা বানানটা মনে হয় ভুল হইলো, ছোটনি ডাবল এন সম্ভবত হতে পারে। আচ্ছা, তো দেখে দিই। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ ওকে, আবার এটা হচ্ছে কি আমাদের কিবোর্ডের Ctrl+1 প্রেস করলে ছোটনি এমজিতে কনভার্ট হইল। আবার যদি আমরা Ctrl, সরি আবার কি হইল, Ctrl প্লাস হচ্ছে কি 2, যদি আমরা এটা প্রেস করি তাহলে এটা কি হবে, টাইমস নিউ রোমান। এটার জন্য আমরা সেট আপ করলাম। এখন এটা সেট আপ করলেই খালি হবে না, এটা এইখানে টাইমস নিউ রোমান রেখে, আপনারা খেয়াল করবেন, এইখানে টাইমস নিউ রোমান রেখে যদি আমি ইংলিশ এইখানে রাখতে পারি, রেখে যদি টাইপ করি তাহলে আমরা যাই লিখবো সব কিছু কী আসার সম্ভাবনা আছে, এখানে কি আসবে, ইংলিশ আসবে। কিন্তু যদি আমরা এখানে এই যে বিজয় ক্লাসিক নিয়ে এসে যদি এখানে কোনো কিছু টাইপ করি তাহলে আমরা ইংলিশ আসবে, ঠিক আছে, কিন্তু আমি এমএতে প্রেস করতেছি উঠতেছে জি, কেতে প্রেস করতেছি উঠতেছে কি জ্যাড, তার মানে উল্টাপাল্টা লেখা আসবে। কথা বুঝতে পারছেন? আবার যদি আমি এখানে ইংলিশ রেখে, ধরেন এইখানে ইংলিশ রেখে যদি আমি এখানে টাইমস নিউ রোমান নিয়ে আসি তাহলে কি হবে, এখানে টাইমস নিউ রোমান নিয়ে আসলাম, তাহলে এখন দেখেন এখনও কি আসবে, সরি ভুল বলতেছি, ছোটনি এমজি নিয়ে আসবো। এখন এখানে উল্টাপাল্টা লেখা, আবার উল্টাপাল্টা মানে আমরা দেখতে পাচ্ছি যে আমি তালিবস্যতে ক্লিক করতেছি উঠতেছে দন্তস্ব, তারপরে দন্তন্যতে ক্লিক করতেছি এটা দন্তন্য উঠতেছে, কিন্তু অন্তঃস্থরতে ক্লিক করলে আকার উঠতেছে। বুঝতে পারছেন? তার মানে আপনাদের কম্বিনেশনটা করতে হবে বিজয়ের সাথে, যেটা
যখন আপনি বাংলা লিখবেন তখন কন্ট্রোল 1 প্রেস করে ছুটনি এমজি করে সাইরা তারপরে কি করবেন কন্ট্রোল কিসে প্রেস করবেন কন্ট্রোল অল্টার বি, তাহলে কি হবে, এটা বিজয় ক্লাসিকে আসবে। মানে এটা গেল কি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে এই বিষয়গুলো, ঠিক আছে। আর যখন আমরা বিজয়ের সাথে কম্বিনেশনটা করতে যাব, বিজয় কিবোর্ডটাকে চেঞ্জ করার জন্য আমাদের যে বিষয়টা কাজ করতে হয় সেটা হচ্ছে যে কন্ট্রোল CTRL প্লাস কন্ট্রোল ALT কন্ট্রোল অল্টার বি। অর্থাৎ যদি আপনি এখানে এই যে ইয়েতে থাকেন, মানে ছুটনি এমজিতে থাকেন, ছুটনি এমজি থেকে যখন আপনি ইংলিশ লেখা শুরু করবেন, মানে ছুটনি এমজি আছে, এখানে বিজয় ক্লাসিক আছে, তার মানে এটা বাংলা লেখা শুরু হবে। আবার যদি আপনি ইংলিশ লিখতে চান এখন, তাহলে কি কম্বিনেশন করতে হবে, কন্ট্রোল 2 দিয়ে ইংলিশ নিয়ে আসবেন, মানে টাইমস নিউ রোমান নিয়ে আসবেন। তারপর হচ্ছে কন্ট্রোল অল্টার ভি দিয়ে এখানে বিজয় ক্লাসিক থাকবে, ইংলিশ নিয়ে আসবেন। তাহলেই কি হবে, আপনার ওই ইংলিশ লেখাটা শুরু হবে। যেমন এখন বর্তমানে কম্বিনেশনটা কি আছে, ঠিক আছে, টাইমস নিউ রোমান এবং কি ইংলিশ দুটোই ঠিক আছে। এখন যদি আমি কিবোর্ড থেকে কি করি, কন্ট্রোল 1 প্রেস করি, তাহলে কি আসলো, ছুটনি এমজি আসলো। এখন আমি কি করব, কন্ট্রোল অল্টার বি প্রেস করব, তাহলে এখানে বিজয় ক্লাসিক আসলো। এখন যদি আমরা এখানে লিখি, তাহলে কি হবে, বাংলাদেশ বা যাই কিছু এটা কি আসবে, লেখাটা চলে আসবে। বুঝতে পারছেন বিষয়টা? আশা করতেছি আপনারা সবাই এইখানে এই বিষয়টা বুঝতে পারছেন। এইখানে একটু ঘাবলা লাগে, এগুলাকে একটু মনোযোগ সহকারে যদি দেখেন, কম্বিনেশনটা বুঝেন, তাহলে নেক্সট টাইম থেকে বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা লেখার জন্য বারবার এখানে চাপ দিতে হবে না। অনায়াসে কিবোর্ড থেকে আপনি সকল কিছু করে নিতে পারবেন, আপনি যে কোনো টাইপিংয়ের ক্ষেত্রে সহজ হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আর হচ্ছে যদি আমরা যে এখান থেকে এই কালার করতে চাই, যদি টেক্সট কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখান থেকে এটাকে পুরোটাকে সিলেক্ট করব, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। যদি নিচে হাইলাইট কালার চেঞ্জ করতে চাই এখান থেকে, তাহলে এইগুলোর মাধ্যমে আমরা হাইলাইটস কালার দিতে পারবো, ঠিক আছে। এগুলো কালার গ্রেডিংয়ের চেঞ্জের বিষয়, তারপরে করা, এগুলো আপনারা এখান থেকে দেখলেই এগুলো বুঝবেন। আর যদি লেখাটাকে ইটালিক করতে চাই, তাহলে এখানে ক্লিক করব, তাহলে বিষয়গুলো কী হবে, ইটালিক হবে। বুঝতে পারছেন? আরও বিভিন্ন বিষয় আছে। তাহলে ইনশাল্লাহ আশা করতেছি আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের ভেতরে কোন বিষয়গুলো আছে এগুলো বুঝতে পারছেন। এবং সর্বশেষ আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ইনসার্ট থেকে আপনাদের যে কোনো একটা ছবি নিয়ে আসে। ধরেন আপনারা একটা বায়োডাটা তৈরি করলেন, অ্যান্ড এইখানে তো আপনার একটা ছবি দিতে হবে, তাই না? যদি আপনার এখানে একটা ছবি দিতে হয়, তাহলে সেক্ষেত্রে কী করবেন, কীভাবে দেওয়া লাগবে? এটা করার জন্য আমরা যাব হচ্ছে কি আমাদের এখান থেকে পিকচার অপশনে, ইনসার্ট থেকে পিকচার অপশনে যাব। তো আমরা একটু ডাউনলোড অপশনে যাই। ডাউনলোড থেকে ধরেন আমাদের এই ছবিটাই আছে, আমরা এই ছবিটাকেই নিচ্ছি, আমার যে ছবিটা আছে এই ছবিটাই নিচ্ছি। ইনসার্টে আসলাম, আসার পরে এখন দেখেন এই ছবিটা এখানে অনেকটুকু বড়তে চলে আসছে, এবং এইভাবে যদি আমি ছোটো করি, এটা কোনো জায়গাতে কি হবে না, সহজে কিন্তু সরবে না, এইভাবে সরতেছে না, ঠিক আছে। এটাকে ইন্টার প্রেস দিয়ে বা অন্যভাবে এটাকে কী করতে হবে, এইভাবে সরাইতে হবে। কিন্তু আমরা তো আমাদের সুবিধা মতো ছবিটাকে বসাইতে পারতেছি না, তাহলে কি করব? সুবিধাভাবে ছবিটাকে বসাইতে গেলে আমাদের এখানে একটা ক্লিক করতে হবে, রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে হচ্ছে কি এই যে র্যাপ টেক্সট নামে একটা অপশন আছে, এইখানে আসতে হবে। আসার পরে হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট, যদি আমরা এইখানে একটা ক্লিক করি, তাহলে কি হবে, এই ছবিটাকে আমরা আমাদের সুবিধা মতো যে কোনো জায়গায় বসাইতে পারবো। বুঝতে পারতেছেন? এই ছবিটাকে আমরা যে কোনো জায়গায় এইভাবে বসাইতে পারবো। এবং এটা করার জন্য তাহলে কীভাবে করলাম, রাইট বাটনে ক্লিক করে এই যে র্যাপ টেক্সট এখানে যাব, ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট করলেই হচ্ছে কি আমরা এই টেক্সটটা যে কোনো জায়গায়, মানে ফন্টের উপরেও নিয়ে বসাইতে পারবো। বুঝাইতে পারছি বিষয়টা? ওকে। এবং আপনি যদি চান যে এই ছবিটার একটু চেঞ্জ করবেন, ছবিটার একটু ফরম্যাটিংটা চেঞ্জ করবেন, সেটা করার জন্য হচ্ছে যে ফরম্যাট নামে একটা অপশন আছে, এখানে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের সিস্টেম আছে, দেখছেন? এই দেখেন, এগুলোতে ক্লিক দিলেই আপনি এই সিস্টেমগুলো চেঞ্জ করতে পারবেন। এবং এইখানে এই যে সবগুলার নতুন বিভিন্ন ধরনের সিস্টেম দেওয়া আছে, আপনি চাইলে ওই ছবিগুলো কী করতে পারবেন, এখানে এই সিস্টেমগুলো নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন? এই হচ্ছে মোটামুটি আমরা দেখতে পেলাম এখানে একটা শেপের ওভারলের মতো আর কি দিছে। শুধু ফরম্যাটে এইটা না, আর অনেক ধরনের বিষয় এখানে আছে, আমরা এগুলো দেখতে পারি। তাহলে আশা করছি আপনারা সবাই এখানে এটা বুঝতে পারছেন, ঠিক আছে। আর সর্বশেষ যদি আপনারা এটাকে প্রিন্ট দিতে চান, তাহলে সেক্ষেত্রে কি করবেন, কন্ট্রোল পিতে প্রেস করবেন।
কন্ট্রোল পিতে প্রেস করলে কী হবে, প্রিন্ট কমান্ড, এটা যেহেতু প্রিন্টার কানেক্ট থাকলে আপনারা এখান থেকে এটাকে প্রিন্ট করতে পারবেন। আর সর্বোপরি কথা হচ্ছে এটাকে যখন আপনারা সেভ করবেন প্রতি ক্ষেত্রে কন্ট্রোল এসে প্রেস করবেন। কন্ট্রোল এস দিলেই কী হবে, আপনি যখন একটা লেখা এখানে লিখবেন, লেখার পরে কন্ট্রোল এসে প্রেস করবেন, দেখবেন এটা কী হয়ে গেল, সেভ হয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে বিদ্যুৎ চলে গেলে বা যে কোনো কিছু হলে আপনার ডাটাগুলো কী হবে না, হারায় যাবে না। বুঝতে পারছেন? এর জন্য প্রতি ক্ষেত্রে এখানে লেখার সময়, এর যেহেতু অফলাইন বেস সফটওয়্যার, এর জন্য প্রতি ক্ষেত্রে কী করতে হবে, কন্ট্রোল এস, যাই কিছু করেন একটা কমা দিলেও কী করবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখবেন। ঠিক আছে? আচ্ছা, যারা এখানে আছেন বুঝতে পারছেন বিষয়গুলো? ডোন্ট কপি আনা হলো কিভাবে? ও আচ্ছা, ডোন্ট কপির ওইখানে ওই বিষয়টা দেখতে চাচ্ছিলেন না? আচ্ছা, এই পেজের মধ্যে নিয়ে এসে দেখাচ্ছি। যেহেতু আপনি এটা অনেক আগে কোশ্চেনটা করছিলেন, নাকি এখনই 25-এ করছিলেন? ওকে, আমি এই বিষয়টা আবার দেখাচ্ছি। হ্যাঁ, মানে ওইটা হচ্ছে ওয়াটারমার্ক, এবং ওই ওয়াটারমার্কের বিষয়টা হচ্ছে কি আমরা কোন জায়গা থেকে নিয়ে আসছিলাম, এটা হচ্ছে ডিজাইন সেকশন থেকে। বুঝতে পারছেন? এই ডিজাইন থেকে। তো এই ডিজাইন অপশনেতে আসবেন, আসার পর হচ্ছে এই যে ওয়াটারমার্ক নামে একটা অপশন আছে, এই যে এখান থেকে যে ডোন্ট কপি এইভাবে আছে, এইভাবে আছে, যেভাবে দিতে চান আপনি ওইভাবে দিতে পারবেন। এখানে ক্লিক করেন, দেখেন যে অটোমেটিক এটা চলে আসলো। এখন আপনি ডোন্ট কপির জায়গায় যদি চান অন্য কিছু দেওয়ার জন্য, তাহলে সেটা এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করবার মোর ওয়াটারমার্ক ফ্রম office.com এখানে যাবেন, সরি কাস্টম ওয়াটারমার্ক যেটা আছে, কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পরে হচ্ছে আপনি যে এখানে আপনার কাঙ্ক্ষিত যা যা কিছু লেখা দরকার এখানে লিখতে পারবেন। লিখে আরও কিছু চেঞ্জ করার অপশন থাকলে করবেন, করা থাকলে তারপরে অ্যাপ্লাইতে ক্লিক দিবেন, দেখবেন ওই জিনিসগুলো এখানে চলে আসছে, এই যেটা। ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, সোহাগী আপু আপনি হ্যান্ড রাইজ করছেন, বলেন। মাইক্রোফোনের অ্যাক্সেস দেওয়া হয়েছে, আপনি বলেন। হ্যালো হ্যালো আচ্ছা, কোনো কথা নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইয়া করি, আবার অফ করলাম। ওকে, তো ঠিক আছে, তাহলে আমরা এখানে এমএস ওয়ার্ডে একটু বেশি সময় নিয়ে দেখালাম। কিসের জন্য? অন্যান্যগুলোতে আমরা এত বেশি বিবরণ বলবো না, জাস্ট আমরা একটু কাজ দেখাবো আর কি সরাসরি। ঠিক আছে? তো এইভাবে চাইলে নেক্সট টাইম থেকে আপনারা একটা সিভি কিন্তু আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। আমরা দেখি যে অনেকেই আমাদের যে অনার্স মাস্টার্স করা যে ছেলেমেয়েরা আছে, এরা কি করতে পারে না, তাদের নিজস্ব সিভিগুলো ঠিকঠাক মতো তৈরি করতে পারে না। ঠিক আছে? এখন আপনাদের কাছে যদি এই ল্যাপটপ বা পিসি থাকে, আপনারা অনলাইন থেকে ঘাটাঘাটি করে দেখতে পারেন, অনলাইনে সিভির বিভিন্ন ফরম্যাট আছে। আপনি চাইলে ওই সিভির ফরম্যাট অনুযায়ী কী করতে পারবেন, এই সিভিগুলোকে তৈরি করতে পারবেন। ঠিক আছে? অনলাইনে সার্চ দেবেন, বিভিন্ন ধরনের সিভি ফরম্যাট আছে, সেইগুলো থেকে আপনারা সিভিগুলো তৈরি করে নিতে পারবেন খুব ইজিলি। ওকে, তাহলে আমরা এমএস ওয়ার্ডের বিষয়গুলো দেখলাম। আর হচ্ছে এটাকে আমরা তাহলে ডিলিট, যেহেতু আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিছি, সো আমরা এখান থেকে এটাকে ক্রস দিয়ে দিতে পারি। ক্রস দিয়ে দিলেই কী হবে, এটা কেটে যাবে এবং ফাইলটা কি থাকবে, এইভাবেই থাকবে এখানে। ওকে, তো এরপরে হচ্ছে আমরা আসি হচ্ছে আমাদের এক্সেল ফাইলতে। তো এক্সেল ফাইলটা কীভাবে, তো আমরা আবার রাইট বাটনে ক্লিক করব, নিউতে যাব, নিউ থেকে হচ্ছে এই যে এমএস এক্সেল মানে হচ্ছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে যাব। আবার পুনরায় সেটার মতো আমরা নাম দিব হচ্ছে কি টেস্ট, মনে করেন আমরা টেস্ট নাম দিলাম, কিন্তু এইটার ফাইল ফরম্যাট হচ্ছে কি XLSX, অর্থাৎ এক্সেল শিটের ফাইল ফরম্যাট হচ্ছে কি XLSX, অথবা এটা কি CSVও থাকে, আরও বিভিন্ন ফরম্যাট আছে। তো নর্মালি যখন আমরা কাজ করি তখন এখানে কি এই যে ডক্স, তারপরে হচ্ছে কি SLSX এরকম, আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে PPT এরকম একটা অপশন থাকে, এটা আমরা পরে দেখব। ঠিক আছে? তো আমরা একটু এক্সেলটাতে ওপেন করে নিই, ডাবল ক্লিক করতেছি। ডাবল ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো ওপেন হচ্ছে। পুনরায় আমরা হোম অপশনে দেখতে পাচ্ছিলাম কি ফন্ট, অ্যালাইনমেন্ট, আর এখানে কিছু অপশন বাড়তি আছে, এগুলো আমরা বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করি। এরপর হচ্ছে কি ইনসার্ট, ওই ইনসার্টের মতো এখানে টেবিল, পিকচার, অন্যান্য বিষয়গুলো যেগুলো ছিল এগুলো আছে, আর কিছু বিষয় বাড়তি আছে। পেজ লেআউট থেকে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, এগুলো আমরা যেভাবে দেখছিলাম ওইগুলো সেই একই রকমে আছে। আমরা যদি চাই যে এখান থেকে আমরা এটাকে মার্জিন সেট আপ করতে পারবো। আর অবশ্যই আমরা প্রিন্টের ক্ষেত্রে যখন আমরা যে পেজে প্রিন্ট করতে চাই সেই পেজের জন্য আমাদের অবশ্যই এটা সেট আপ করতে হবে। আমরা ধরেন মার্জিনটা নর্মাল দিলাম, ওরিয়েন্টেশনটা আমরা পোর্ট্রেট আছে, আমরা ল্যান্ডস্কেপ করলাম, এরপর হচ্ছে সাইজটা কী আছে আমরা এখান থেকে A4 করলাম। ঠিক আছে? আর আমরা এইখানে যদি একটা ক্লিক করি তাহলে আমাদের পেজটা ভাগ করার দেখা যাবে যে আমার পেজটা কতটুকু পর্যন্ত। খেয়াল করছেন? এই যে এখানে অনেকগুলো পেজ কিন্তু এখানে আছে, বুঝতে পারছেন? এই যে পেজ, এবং এক্সেল ফাইলের
মূল বিষয়টাই থাকে হচ্ছে কি এখানে কয়েকটা রো এবং কি কলাম নিয়ে কিন্তু এক্সেল ফাইলগুলো গঠিত হয়। এই যে এক একটা এগুলো হচ্ছে কি রো, এগুলাকে বলা হয় হচ্ছে কি রো। এই যে ডান দিকে মানে বাম পাশ থেকে ডান পাশে যে সোজা লাইনগুলো গেছে এগুলোকে বলা হয় রো, আর এগুলোকে বলা হয় হচ্ছে কি কলাম। এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এরকমভাবে এগুলাকে এক একটা কলাম। ঠিক আছে? তো আমরা মূলত এই এক্সেল শিটটা ব্যবহার করি কিসের জন্য? বেশিরভাগ ক্ষেত্রে আমরা হিসাব নিকাশের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলোকে ব্যবহার করি। ঠিক আছে? যেমন আমি আপনাদেরকে শুধু দেখাচ্ছি কিভাবে আমরা একটা হিসাব নিকাশের ক্ষেত্রে ইয়া করতে পারি, আর অন্যান্য বা বিভিন্ন বিষয় আছে আর কি দেখাচ্ছি না, কারণ এগুলো তো আমরা এখানে দেখলাম। মূলত এখানে আমরা কি কি কাজগুলো করে থাকি, যেমন আমরা বিভিন্ন ধরনের ফর্মুলা দিই আর কি। এখানে ফর্মুলা দিয়ে আমরা বিভিন্ন হিসাব নিকাশ করে থাকি। ধরেন একটা স্টুডেন্টের নাম আমরা এখানে দিচ্ছি, ধরেন এটা আমরা মার্কস করতেছি একটা ইয়া দিয়ে, অথবা এখান থেকে এইভাবে দিলাম, নাম দিলাম হচ্ছে কি স্টুডেন্ট নেম। তার ধরেন এইখানে তার নামটা লিখলাম, ধরেন আশিক। ঠিক আছে? তো সে ধরেন বাংলা সাবজেক্টে বাংলা সাবজেক্টে সে মার্ক পাইলো, তো কোনো একটা বার্ষিক মানে বার্ষিক পরীক্ষা বা যে কোনো একটা সাময়িক পরীক্ষায় সে বাংলায় মার্ক পাইছে কত, ধরেন এখানে কত দিলাম আমরা, ধরেন ৭৬ পাইছে। তারপর হচ্ছে কি ENGLISS ইংলিশ, আচ্ছা এইখানে আমরা লিখছি ম্যাথে পাইছে ধরেন ৭২, এটা পাইছে ইংলিশে ধরেন ৫৬। তারপরে হচ্ছে ধরেন SCIENC সায়েন্সে পাইছে ধরেন ৮০। তারপরে ধরেন সোশ্যাল সায়েন্স আছে, আমি SS দিয়ে বুঝাইলাম, ধরেন এটা এখানে এরকম পাইছে ৭৫। এরকমভাবে তার একটা প্রাপ্ত পরীক্ষার ফল নাম্বারগুলো আমরা এখানে লিখলাম। এখন এইগুলোকে আমরা একত্রে যদি যোগ করতে চাই, মানে যোগের জন্য আমরা কয়েকটা ফর্মুলা ব্যবহার করতে পারবো। এর মধ্যে একটা ফর্মুলা হচ্ছে কি, আমরা প্রথম অবস্থায় যদি আমরা এই সবগুলা কলামের যুগগুলা যদি আমরা একসাথে এখানে লিখতে চাই যে সে মোট কত নাম্বার পেল, আমরা যদি এখানে লিখি যে টোটাল লিখে সে কত নাম্বার পেলো আমরা এটা এখানে লিখব। তাহলে সেক্ষেত্রে আমরা এটা যোগটা করার জন্য আমরা কী করব, প্রথমে একটা সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পর আমরা এই যে কলামটা আছে এই কলাম এবং হচ্ছে কি এটা হচ্ছে একটা র, অর্থাৎ এটা আমার ফাংশন অনুসারে এটা সেল নাম্বার কত, এই সেল নাম্বারটা আমার এখানে কত আসবে এটা আমার দেখতে হবে। কিন্তু যুগের ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে, সমান চিহ্ন দেওয়ার পরে কি লিখতে হয়, সাম লিখতে হয়। SUM সাম লেখার পরে আমরা ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে হচ্ছে আমরা এই কলামটা লিখবো, এই সেলটা লিখবো। কত আছে এটা বি, এই কলামটা কি বি কলাম আছে, এবং এই রটা কি এই ঘরটা, এই যে ৭৬টা কত নাম্বার রতে আছে 5, তার মানে এখানে আমরা কি লিখবো B5। বুঝতে পারছেন, B5। এখন আমরা চাইলে এটাকে প্লাস দিয়ে দিও প্রত্যেকটা লিখতে পারবো, যেমন প্লাস দিয়ে আমরা এখানে কি লিখতে পারি আবার B6। ঠিক আছে? এরপরে প্লাস দিয়ে B7, এইভাবে লিখলে দেখবেন এক একটা ঘর এইভাবে চলে আসবে। কিন্তু আমরা একসাথে যদি আমরা একই লাইনের মধ্যেই থাকে যোগ করতে চাই, তাহলে আমরা জাস্ট এখানে একটা কোলন দিব এবং সবার শেষেরটা শুধু লিখবো। তাহলে সবার শেষেরটা কি আছে বি কত নাম্বারে, এটা 9 নাম্বারে, তার মানে B9 দিলে সবগুলো একসাথে যোগ হয়ে যাবে। ইন্টার বাটনে প্রেস করলে আমরা দেখতে পারবো এখানে যোগ করে কত আসলো 359। এখন যদি আমি এইখানে নাম্বারগুলো চেঞ্জ করি, ধরেন এইখানে কত আসলো ৭৮, তাহলে দেখেন 381 আসছে। বুঝতে পারছেন? এইখানে ধরেন যে 89 আসছে, তার মানে কত 398 আসছে। এইখানে ধরেন কত 65 আসলো, তাহলে 387 যেরকম আসলো। তার মানে প্রতি ক্ষেত্রে এটা সেটা কী হবে, চেঞ্জ হবে। বুঝতে পারছেন? এখন আমরা যদি এইখানে একটা পার্সেন্টেজ করতে চাই, বিভিন্ন ধরনের ফর্মুলা আছে। যদি আমরা পার্সেন্টেজ করতে চাই এটার যে 65-র 20% কত, আমরা এই ঘরে 65-র 20% আমরা এখানে বসাবো, যে এটা 20% মার্কটা আমরা এখানে নিব, বা 80% মার্ক নিব আমরা, যে 65-র 80% মার্ক। বুঝতে পারছেন? আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই দিই, যেটা ধরেন তার কি হয়েছে T1 একটা পরীক্ষা হয়েছে, T2 একটা পরীক্ষা হয়েছে। T2 সে বাংলা T1 পরীক্ষাতে পাইছে ধরেন 4, এটাতে পাইছে 10-এর মধ্যে আর কি, ধরেন এটা 6, এখানে ধরেন 5, এখানে 5, বা এখানে 3, বা এখানে 7, এরকমভাবে
বিভিন্ন নাম্বার মনে করেন সে পাইছে। ঠিক আছে, এই ঘরগুলোকে আমরা মিডিলে নিয়ে যাই, সুন্দর লাগবে। এখান থেকে মিডিলে নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমরা এই 65 মার্কের 80%টা নিব। নেওয়ার পরে এই সবগুলোর সাথে আবার কি করব, যোগ করে একটা যোগ নামাবো, সে টোটাল বাংলাতে কত পাইলো। ঠিক আছে, কারণ আমরা 20% নাম্বার বাদ দিব, যেহেতু T1 আর T2 তে মূল মার্কটা যুক্ত হবে। তাহলে আমরা এখানে শুধুমাত্র আমরা লিখলাম কি 80%, লিখে রাখলাম যে 80% মার্কটা আমরা এখানে করব কিসের, এই প্রত্যেকটা মার্কের এইখানে। তাহলে দেখেন আমরা কি দিব, এখানে একটা সমান চিহ্ন দিব। প্রত্যেকটা ফর্মুলার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সমান চিহ্ন ব্যবহার করতে হবে। সমান চিহ্ন দেওয়ার পর এটা কিসে আছে, বি কিসে 5, তার মানে বি কত লিখবো, 5 লিখবো। দেওয়ার পরে আমার এখানে কি করতে হবে, একটা স্টার চিহ্ন দিতে হবে। স্টার এটার মানে হচ্ছে গুণ, এটার মানে হচ্ছে এখানে গুণন বোঝায়। ঠিক আছে, দেওয়ার পরে হচ্ছে আমি 80 লিখবো। লেখার পরে হচ্ছে কিনা এখানে আমি পার্সেন্টেজ দিব। দেওয়ার পর যখন আমি ইন্টার বাটনে প্রেস করব, তার মানে 65-র 80% নাম্বার কত, 52। 20% নাম্বার বাদ দিয়ে দিলে 65-র 80% কত, 52। খুব সিম্পলভাবে হিসাব কিন্তু চলে আসলো। এখন আমি যদি এইখান থেকে ধরে যখন প্লাস আইকনটা আসবে, যখন আমি এইভাবে ধরে সবগুলাতে নিয়ে আসবো, অটোমেটিক্যালি এটার 80%গুলা হয়ে যাবে। এই যে এই নাম্বারের 78-এর 80% এত, 80-র 80% কত, 64, 75-এর 80% কত, 60। বুঝাইতে পারছি বিষয়গুলা? আচ্ছা, এখন আমরা এখানে এটা টোটাল নামাবো। টোটাল কোনটা, টোটাল এই যে এইটা এইটা এইটা, মানে 100-র মধ্যে এই 80% নাম্বার আর এই যে দুইটা মিলে হচ্ছে কত, 20% নাম্বার যোগ করে কত হয় এখন আমরা দেখবো। তাহলে আবার যুগের ফর্মুলা রাখবো, তাহলে আবার সমান চিহ্ন দিব, দিয়ে সেটা আমরা সাম লিখবো, কমা দিব, ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে হচ্ছে প্রথমে লিখবো হচ্ছে কি C4, সরি C4 না, C5। এটা আমার কিসে আছে, এটা এটা কিসে আছে আমার, C5 নাম্বার রতে আছে, সি কলামে 5 নাম্বার রতে। তাহলে আমরা এখানে কি লিখবো, C5 প্লাস, এখন এবার প্লাস দিয়ে করবো আমরা, খুব সহজ হবে। তারপর হচ্ছে কি এটা হচ্ছে কি আমাদের D5 প্লাস E5 দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি ইন্টার বাটনে প্রেস করব, তার মানে কত আসলো, 62 আসলো। বুঝতে পারছেন? তাহলে টোটাল নাম্বারটা 62 আসলো। এখন আমি এখানে আবার প্লাস আইকনটা শো করাবো, করানোর পরে এইভাবে নিয়ে আসবো, সবগুলো অটোমেটিক্যালি যোগ হয়ে গেল। এখন ওই আগের ফর্মুলাই যদি আমরা এই সবগুলো টোটাল এইখানে টোটাল না বের করে যদি আমরা এইখানে টোটালটা বের করতে যাই, তাহলে আগের মতো এই সবগুলো টোটাল আমরা আবার এইখানে বের করব। তাহলে দেখেন এই ঘরটারে আমি একটু মার্কিং করতেছি। এই ঘরে আমরা একটা টোটাল নাম্বার লিখব, কত সমান SUM এইভাবে দিয়ে এটাতে একটা ক্লিক করব, এবং হচ্ছে কি কোলন চিহ্ন দিয়ে এইখানে একটা ক্লিক করব, তাহলে অটোমেটিক্যালি হয়ে যাবে। মানে কয়েকভাবে আমরা নিতে পারি চাইলে। বুঝাইতে পারছি বিষয়গুলো? এই হচ্ছে বিষয়, আমরা এইভাবে হিসাব নিকাশগুলো করতে পারি। এবং আমরা একটা সেল আর একটা সেলের সাথে মার্চ করতে পারি। যেমন এখানে এই একটা কলাম, দুইটা কলাম, তিনটা, চারটা, এই সবগুলো কলামকে যদি আমরা একসাথে মার্চ করতে চাই, এখানে ক্লিক দিয়ে আমরা যে মার্চ সেল অ্যান্ড সেন্টার দিব, আমরা এটা কী করতে পারবো, এটাকে এখানে মার্চ করতে পারবো। বুঝতে পারছেন? তা নাহলে এইখানে কিন্তু পুরাটাই যাই কিছু লেখেন ওইটা কিন্তু পুরাটাই কিন্তু এইভাবে শো করবে না, মানে শো করলে অন্যর উপরে চলে যাবে। আবার যদি আমরা এখানে লিখি তাহলে কিন্তু আর হইল না। বুঝতে পারছেন? কিন্তু আমরা এখন যদি এখানে লিখি তাহলে সম্পূর্ণতা ঘরেতেই আমরা সব কিছু কী করতে পারবো, লিখতে পারবো। এটা গেল কি আমরা সেলগুলো মার্চ করলাম। এখন যদি আমরা মার্চ করতে চাই, কয়েকটা আমরা একসাথে মার্চ করবো। এখানে ধরেন এই গুলো মার্চ করলাম, তাহলে এখানে দিব যে অনুরূপভাবে কী হলো, গুলো মার্চ হলো। বুঝতে পারছেন? এইভাবে আরও বিভিন্ন ধরনের বিষয় আছে, চাইলে আমরা এইভাবে কাজগুলো করতে পারি। এখন এইগুলো নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতেছিলাম হচ্ছে এই যে বিষয়গুলো, আমরা কলামগুলো মার্চ করতেছিলাম, তারপরে গুলো মার্চ করতেছিলাম, এখানে এই বিষয়গুলো আছে। এবং হচ্ছে আমরা আরেকটা বিষয় এখান থেকে দেখতে পারি, যদি আমাদের এই সেকশনে যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে তাহলে আমরা সেইগুলাকে মার্ক করতে পারবো। যদি ডুপ্লিকেট ভ্যালু থাকে, আমরা আমাদের এই এক্সেল ফাইলের মাধ্যমে আমরা একটা ডকুমেন্টস থেকে কোনো ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা সেইগুলো আমরা যাচাই করতে পারি। সেটা করার জন্য ধরেন আমরা এই পুরোটাকে সিলেক্ট করে নিলাম এখানে এই পর্যন্ত। এরপরে হচ্ছে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এইখানে যাব, যাওয়ার পর হচ্ছে হাইলাইট সেল এইখানে যাব। এরপরে হচ্ছে এই যে সবার নিচের দিকে ডুপ্লিকেট ভ্যালুজ, এখানে যদি আমরা ক্লিক করি
তাহলে আমরা দেখতে পারবো কোন কোন বিষয়গুলো কোনটার সাথে আমাদের মিলতেছে। যেমন টোটাল, এই যে টোটাল 78 এবং হচ্ছে এই যে 78, 6 এই যে 6, 5 5 5 5 মানে কয়েকটা 5-এর সাথে এইগুলা কী করতেছে, মিলতেছে। তাহলে এইগুলো হচ্ছে কি আমরা ডুপ্লিকেট ভ্যালুর সাথে মানে মানে আমাদের একটা এক্সেল ফাইলে যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে তাহলে সেই বিষয়গুলোকে আমরা ইয়া করতে পারবো আর কি, দেখতে পারবো যে কোনো একটা ডাটার সাথে একটা ডাটা কী হচ্ছে, মিলে যাচ্ছে কিনা। এই জিনিসটা দেখার জন্য আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিং বিষয়টাকে ব্যবহার করতে পারি। এটা আমি আবার দেখাই দিচ্ছি যে ইয়েতে আমরা কাজ করব, পুরোটাকে আমরা সিলেক্ট করে নিব। ধরেন আমরা এইটুকু সিলেক্ট করে নিলাম, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট, সেল অ্যান্ড রোলস, এটা যাওয়ার পরে ডুপ্লিকেট ভ্যালুস এইখানে আসলে পরে হচ্ছে কি অটোমেটিক যা থাকবে তাই রাখবেন, ওকেতে প্রেস করবেন, এটা হয়ে যাবে। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা এটাকে একটু কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেই। ওই বরাবরের মতো আমরা যদি চাই কন্ট্রোল পিতে প্রেস করার, তাহলে কি আসবে, প্রিন্ট কমান্ড চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমরা প্রিন্ট কমান্ডে আসলাম, প্রিন্ট কমান্ডে আসার পরে আমরা এইখানে দেখতে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু কোনো কলামের কি নাই। এই দাগের যে বিষয়গুলো, বর্ডারগুলো যা আছে, এই বর্ডারগুলো কিন্তু এখানে নাই, সাদা একটা পেজ দেখাচ্ছে। কিন্তু দেখেন আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি কি, এগুলো তো দেখাচ্ছে, তাই না? আসলে মূলত এগুলো হচ্ছে একটা হাইট, মানে এগুলা মানে শো হয় না, এগুলো জাস্ট কাজের ক্ষেত্রে এগুলো দেখা যায়। কিন্তু আমরা যদি প্রকৃতপক্ষে এটাকে বর্ডারগুলো দিতে চাই, তাহলে আমরা যেটুকু দিতে চাই, ধরেন আমরা এটুকু সিলেক্ট করলাম, করার পরে আমাদেরকে কি করতে হবে, বর্ডারগুলো দিতে হবে। এটা দেওয়ার জন্য কোথায় যেতে হবে, এইখানে দেওয়ার পরে আমরা অল বর্ডারে যদি সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ জায়গায় কি আসলো, এইভাবে বর্ডারগুলো আসলো। এখন যদি আমরা কন্ট্রোল পিতে প্রেস করি, তাহলে দেখতে পাবেন এটা কি আসলো, এই বর্ডার সিস্টেমে এইভাবে আসছে। বুঝতে পারছেন বিষয়টা? আশা করছি বুঝতে পারছেন। ওকে, তো আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে দিলাম, এটাকে কেটে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের নেক্সট আরেকটা বিষয় আছে, যেটা সর্বশেষ বিষয়, সেটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যে বিষয়টা, এইটা। তো এইটা করার জন্য আমরা আবার যাব, রাইট বাটনে ক্লিক করব, এখানে নিউতে যাব, এরপর হচ্ছে কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে কি টেস্ট। এবং এইটারও এক্সটেনশনটা হচ্ছে PPTX, এক্সটেনশনটা হচ্ছে PPTX। ওকে, তো আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা এটা অন করি। অন করলে ওই আগের মতো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন, এখানে একটা ক্লিক করলে আসতেছে হোম অপশন থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট, বিভিন্ন কিছু আমরা এদিক সেদিক দেখতে পারতেছি আগের মতোই, প্যারাগ্রাফ ট্যাব, তারপর আরও বিভিন্ন কিছু অপশন। এখানে ইনসার্ট থেকে আমরা এখান থেকে যে আগের মতোই পিকচার, বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি। ডিজাইন থেকে আমরা আমাদের পেজটা কেমন হবে সেই পেজটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, যে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা রেডি করব। মূলত আসলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা কি, আমরা মূলত বিভিন্ন ধরনের ডকুমেন্টারি হোক বা বিভিন্ন কিছু আমরা এক করতে একটা স্লাইড আকারে বিভিন্ন একটা প্রেজেন্টেশন রেডি করি। মানে কোথাও একটা মিটিং হোক বা কোনো একটা কনফারেন্স হোক বা যে কোনো একটা হোমওয়ার্ক হোক, সেই হোমওয়ার্কের বিষয়গুলোকে আমরা কি করতে পারি, একটা স্লাইড আকারে তৈরি করতে পারি। এবং এই স্লাইডে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিষয়বস্তু থাকবে। ঠিক আছে, এবং এইটাকে একে একে আমরা একটার পরে একটা আস্তে আস্তে কী করতে পারবো, একটা পেজ আমার শেষ হলে, কথা বলা শেষ হলে আমি আরেকটা পেজে আবার কথা বলবো, একটা পেজে কথা বলা শেষ হলে আমি কী করবো, আরেকটা পেজ নিয়ে আবার কথা বলবো। ঠিক আছে, এইগুলো করার জন্য হচ্ছে আমরা একাধিকভাবে এই জিনিসগুলোকে সেট আপ করতে পারি। ঠিক আছে, তো ধরেন আমি প্রথম অবস্থায় এখানে দিলাম হচ্ছে কি ওয়েলকাম টু মাই ক্লাস। ধরেন আমি এটা দিলাম হচ্ছে কি ওয়েলকাম টু মাই ক্লাস, এখানে লিখলাম এটা। এখন এটা যে নিচে যেটা আছে আমার ধরেন এটা দরকার না, এটা ডিলিট করে দিলাম। এই লেখাটার এটাই থাকলো, আমার এখান থেকে একটু বড় করতে পারি, যেহেতু ওয়েলকাম টু মাই ক্লাস এই লেখাটা এখানে আছে, এটা নিচের দিকে আছে, আমি চাইলে এখান থেকে এইভাবে কী করতে পারি, ছোটো করতে পারি। করে এক কথায় আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি যে কোনো জায়গায় এটা কী করতে পারবেন, এইভাবে বসাইতে পারবেন। ঠিক আছে, এই যে একদম মিডিলে, এটা একদম মিডিলে এসে বসলো এখন বর্তমানে। ঠিক আছে, এটা আমার এরকম থাকলো ওয়েলকাম টু মাই ক্লাস। এখন নতুন আরেকটা স্লাইড নেবেন, তো নতুন স্লাইডের জন্য এটাকে আপনি ডুপ্লিকেট করতে পারেন অথবা নিউ স্লাইড নিতে পারেন। নিউ স্লাইড নিলে এটা এইভাবে আসলো। এখন আপনি এখানে চান একটা টেবিল অ্যাড করবেন, তাহলে এখানে যান অটোমেটিক টেবিল অ্যাড করতে পারবেন। বুঝতে পারছেন, এইভাবে আপনি টেবিল অ্যাড করতে পারবেন। আবার নিউ স্লাইডে যান, নিউ স্লাইড থেকে এখানে যদি আপনি চান যে কোনো একটা ছবি যুক্ত করবেন, তাহলে ছবির এখানে যাবেন। অনুরূপভাবে আগের মতো আমি দেখাচ্ছি, এখানে আমার সেই ছবিটাই নিয়ে আসতেছি, এখানে আসলাম, এই ছবিটা এখানে চলে আসলো। ওই আগের মতো ছবিগুলোকে আমরা বিভিন্নভাবে কী করতে পারবো, এখানে ফরম্যাটিং করতে পারবো। এই যে ছবিগুলোকে এখান থেকে আমি এইভাবে ফরম্যাটিং করলাম। ঠিক আছে, আচ্ছা, এখন এই ছবিটা
আমার কিভাবে শো করবে, কিভাবে আসবে, এই জিনিসগুলো যদি করতে চাই তাহলে আমরা কি করতে পারি, এখানে ট্রানজ্যাকশন দিতে পারি, মানে এই লেখাটা কিভাবে আসবে, এরপরে এই স্লাইডটা কোন হিসাবে কিভাবে আসবে, ঠিক আছে, এটা এখানে লিখলাম। এরপরে আমার যে এখানে ছবিটা আসবে, ঠিক আছে, ধরেন এখানে যে ছবিটা আসবে, এই ছবিটা কোন সিস্টেমে কিভাবে আসবে, এটা দেখার জন্য আমরা একটা জিনিস কাজ করব। আগে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দেখি কেমন দেখা। আমরা এটাকে যদি দেখতে চাই তাহলে এখানে একটা ক্লিক করব। প্রথম আসতেছে এটা, আমি অ্যারো বাটনে যদি প্রেস করি তাহলে দ্বিতীয়তে এটা আসবে, তৃতীয়তে এটা আসবে, এরপরে কি নাই, ঠিক আছে, এরপরে নাই, এটা চলে আসলো। এখন এইখানে কিন্তু কোনো ইফেক্ট যায় নাই। আমি চাচ্ছি প্রথম পেজটাতে একটা ইফেক্ট দেওয়ার জন্য। অ্যানিমেশনে যাব, অ্যানিমেশন থেকে সরি আগে এখানে একটা করতে হবে। এটা হচ্ছে কি আমার অ্যানিমেশনটা কেমন হবে দেখেন, এই যে ওয়েলকাম টু মাই লেখাটা কি এইভাবে আসবে, অথবা এরভাবে আসবে, অথবা এইভাবে আসবে, অথবা এরকমভাবে আসবে। এরকম এখানে বিভিন্নভাবে কিন্তু সিস্টেম করা আছে। আমি চাচ্ছি ধরেন এখান থেকে এটা এইভাবে আসুক, অথবা এটা কি আছে এইভাবে বাউন্স হিসেবে এইভাবে আসুক। আচ্ছা, এটা গেল কি অ্যানিমেশন, লেখার অ্যানিমেশনের ক্ষেত্রে। এরপরে যদি আমি ট্রানজেকশনে আসি, ট্রানজেকশনে আসলে তাহলে খেয়াল করছেন বিষয়টা, পেজটা আমার কিভাবে ওপেন হচ্ছে, খেয়াল করেন পেজটা আমার এইভাবে ওপেন হচ্ছে। আর যদি এইভাবে দেই পেজটা আমার এইভাবে ওপেন হবে, এরকম দিলে এইভাবে ওপেন হবে। তার মানে এখানে বিভিন্ন ধরনের সিস্টেম আছে। ধরেন আমার প্রথমটা আমি এইভাবে দিলাম, খুব সুন্দরভাবে এটা এরকমভাবে কালো একটা পর্দার মতো এটা ওপেন হবে। তারপরে কি আসবে, আমার ওয়েলকাম টু মাই ক্লাসটা আসবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি এইখানে ধরেন এটা দিলাম, অথবা এখানে এটা দিলাম। তারপরে হচ্ছে এটা ট্রানজ্যাকশন যদি আমি এটা দিতে চাই, এখানে সিলেক্ট করতে হবে অবশ্যই। সিলেক্ট করে ধরেন এখান থেকে আমি ফ্লাই আউট এইভাবে দিলাম, ঠিক আছে, অথবা ফেড। আচ্ছা, এরপরে ছবির আমার এটা আছে, এটার এখানে আমি ফ্লাই ইন দিলাম। ট্রানজ্যাকশনটা দিলাম হচ্ছে কি আমার এটা নিচের দিকে, এটা সরাসরি, অথবা এটা দিলাম। ওকে, তো মোটামুটি আমার এই সবগুলো দেওয়া শেষ হয়েছে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই স্টার্টে এখানে, তাহলে দেখেন প্রথম স্লাইডটা আমার ওপেন হচ্ছে এইভাবে। জাস্ট ফাংশনগুলো আর কি আপনার এখানে একটু ঘাটাঘাটি করে বুঝতে হবে। তাহলে এটা গেল, অ্যারো বাটনে ক্লিক করলে আমার লেখাটা এরকমভাবে আসলো। আবার অ্যারো বাটনে ক্লিক করলে দ্বিতীয় স্লাইডটা আমার এইভাবে আসলো। অ্যারো বাটনে ক্লিক করলে আমার কি আসলো, তৃতীয় স্লাইডটাও এরকমভাবে এসে আমার ছবিটা এইভাবে আসলো। তার মানে যখন আমরা কোনো একটা প্রেজেন্টেশন দিতে যাই কোথাও, তখন কিন্তু আমরা এক লাইন প্রথম আলোচনা করতে চাই, তারপরে আবার অ্যারো বাটনে ক্লিক করে আরেক লাইন নিয়ে আসি, ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে কী করতে পারি, একটা লাইনের পরেও আরেকটা ট্রানজ্যাকশন বা কোনো একটা কিছু দিয়ে এটাকে আমরা সেট আপ করতে পারি। অর্থাৎ আমাদের এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কি এখানে ট্রানজ্যাকশন এবং হচ্ছে কি অ্যানিমেশন। আর এইখানে তো এই বিষয়গুলো তো বিভিন্ন ধরনের তো ডিজাইন থাকেই, এইগুলো বিভিন্ন ধরনের পেজ থাকে, এটা আপনি নিজের মতো করে বানিয়ে নেবেন, সেটা সমস্যা নাই। কিন্তু একটা ট্রানজ্যাকশন মানে একটা কি বলে, একটা প্রেজেন্টেশনকে ফুটিয়ে তোলার জন্য হচ্ছে আপনার ট্রানজ্যাকশন এবং হচ্ছে কি অ্যানিমেশন, এই দুইটা জিনিসই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুইটা জিনিসের মধ্যে থেকে আপনারা এখানে যাবেন, দেখতেই পারবেন এখানে বিভিন্ন ধরনের বিষয় আছে, এটা কিভাবে আসবে, ঠিক আছে, এটা কিভাবে আসবে। যত সুন্দর সুন্দর ট্রানজ্যাকশন আপনি দিতে পারবেন, যেমন এটা যদি আপনি দেন, এটা ভেঙে কি হবে, পাখির মতো উড়ে চলে যাবে, খুব সুন্দর না, এটা প্লেনের মতো উড়ে চলে যাবে, বুঝতে পারছেন। এটা জানালার মতো বইয়ের পাতার মতো এক পাশ থেকে আরেক পাশে এইভাবে আসলো, বিষয়গুলো অনেক সুন্দর আছে। এবং আপনি চাইলে এখানে সাউন্ড অ্যাড করতে পারবেন, যে এটার সাথে সাথে কী হবে, একটা মিউজিক শো করবে, বুঝতে পারছি, একটা মিউজিক হবে, এটার সাথে সাথে মিউজিকটা চলতে থাকবে। তাহলে এই হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজ। এবং এটাকেও আপনি কী করবেন, কন্ট্রোল এস দিবেন, এটা কী হয়ে যাবে, সেভ হয়ে যাবে, বুঝতে পারছেন। এখন এরকমভাবে আপনি চাইলে যতগুলো পেজ চান ততগুলো পেজে আপনি এখানে এটা করতে পারবেন, দেখাইতে পারবেন। এবং ট্রানজ্যাকশনগুলো যে দিবেন, প্রত্যেকটা ট্রানজ্যাকশন আপনার কত সেকেন্ড পর্যন্ত সময় থাকবে, আপনি এই যে এখান থেকে সময় বাড়ানো কমানো করতে পারবেন, যে একটা ট্রানজ্যাকশন কতটুকু সময় পর্যন্ত থাকবে, আরেকটা ট্রানজ্যাকশন কতটুকু সময় পর্যন্ত থাকবে, এই জিনিসগুলো এখান থেকে সেট আপ করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আমি কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ দিয়ে এখান থেকে এটাকে কেটে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমাদের যে বিষয় তিনটা ছিল, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং হচ্ছে কি এমএস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এইটা
এখন এই ক্ষেত্রে যদি কারো কোনো কথা থাকে বলতে পারেন। আর আপনারা যারা পিসি ব্যবহার করছেন অলরেডি তারা মোটামুটি এই বিষয়গুলো জানেন বুঝেন। তারপরে হচ্ছে বিশেষ করে এই সবগুলা জিনিসগুলো ব্যবহার করা হয় বেশি আমাদের বিভিন্ন কর্মক্ষেত্রে, এর জন্য হচ্ছে এই জিনিসগুলো দেখাইলাম, ঠিক আছে। আর আপনারা পারলে যাদের পিসি আছে বাসায় তারা এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন, নিজেদের একটা সিভি তৈরি করার চেষ্টা করবেন। আবার এক্সেল শিটে হচ্ছে আপনারা মনে করেন আপনাদের ফ্যামিলি মেম্বারদের বিভিন্ন ধরনের ডাটাগুলো লিখলেন, ঠিক আছে, বাবার নাম মায়ের নাম তাদের বয়স কত ঠিকানা অমুক তমুক বিভিন্ন কিছু লিখলেন। তারপর আপনি ইনকামগুলো লিখতে পারেন, ঠিক আছে। তারপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আপনি কাজ করতে পারেন যে আপনি আপনার যে জেলাতে আছেন আপনি সেই জেলার বিখ্যাত কিছু দর্শনীয় কিছু স্থান থাকতে পারে, সেইগুলোর ছবি সংগ্রহ করে সেইগুলোর কিছু ইনফরমেশন কালেক্ট করে আপনারা সেখানে সেই বিষয়গুলো লিখতে পারেন। এই ছিল হচ্ছে আজকে ক্লাস। কারো যদি কোনো কথা থাকে বলতে পারেন, আর যদি না হয় তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করে দিব। হ্যাঁ, মাইক্রোফোনটা অ্যাক্সেস অন করে দিচ্ছি, কারো কথা থাকলে বলতে পারেন। আচ্ছা, মনে হয় কারো কোনো কথা নাই। তো ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর আমাদের নেক্সট ক্লাসটা হবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড ইন্ট্রোডিউস গুগল অ্যাপস। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। আমরা আজকে তো মূলত যে কাজটা করলাম সবগুলো তো আমরা অফলাইন বেস কাজ করলাম, আর এর আগেও আমরা কাজ করছি এটা অফলাইন বেসই করছি ধরতে গেলে, এটা অফলাইন বেস। আর এখানে শুধু একটু অনলাইনে গেছিলাম। এরপর হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার, এটাও অনলাইনের ভিতর থেকে আমরা ঘাটাঘাটি করছিলাম। তো এইখান থেকে আমাদের যে বিষয়টা শুরু হবে, এইখান থেকে পুরো সবগুলো বিষয় হচ্ছে এখন আমরা অনলাইনের ভিতরে ঢুকে যাব, এবং এরপরে থেকে 5 নম্বর ক্লাস থেকে শুরু করে যতগুলো ক্লাসই থাকবে দেখবেন সবগুলা ক্লাসই একদম অনলাইন এবং খুব ইফেক্টিভ হবে, ঠিক আছে। মাইক্রোফোন আবার অন করছিলেন কেন? আচ্ছা, অনন্য পাল, আপনার কোনো কথা আছে? হ্যাঁ হ্যাঁ, আজকে জি 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 পাবেন, রেকর্ড হচ্ছে, হ্যাঁ অলরেডি রেকর্ড হচ্ছে, আপনারা ওইটা পাবেন। তো ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। জি, ওয়ালাইকুম আসসালাম।